রয়েছে। আচ্ছা, আমরা রেকর্ডিং শুরু করলাম। তো প্যারাগ্রাফ 4 ধরনের মূলত আমরা শিখবো বা আমাদের লেভেলে লাগবে। প্রথমত ডেসক্রিপটিভ, তারপরে হচ্ছে ন্যারেটিভ, তারপর কম্পারিজন কন্ট্রাস্টটা হচ্ছে সিমিলারিটি ডিসিমিলারিটি, আর লাস্টে হচ্ছে কজ এন্ড ইফেক্ট। অর্থাৎ কোনো একটা প্রবলেম আমি দিলাম, ফর এক্সাম্পল স্মোকিং বা ওয়াটার পলিউশন, তো এটার কি কি কারণ হতে পারে এবং কি কি এর প্রভাব, সেগুলো হচ্ছে আমরা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফে লিখে থাকি। যদি বিস্তারিত দেখি তাহলে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফটা হচ্ছে এমন একটা প্যারাগ্রাফ যেখানে তুমি তুমি যা দেখেছো, শুনেছো, ফিল করেছো, সেই বিষয়গুলোই তোমার পাঠক যে থাকবে প্যারাগ্রাফের, তাকেও দেখাতে, শোনাতে এবং ফিল করাতে আহ, লেখা হয় আর কি এই ধরনের প্যারাগ্রাফ। তো নর্মালি সেন্সরি ডিটেইল গুলো প্রপারলি লেখা হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি মাই ক্লাসরুম, সো আমার ক্লাসরুমটা দেখতে কেমন, ক্লাসরুমে বসে আমার কেমন ফিল হয়, এই ক্লাসরুমের সাথে আমার কি কি স্মৃতি আছে, এই বিষয়গুলো আমি ডেসক্রিপটিভ প্যারাগ্রাফে ডেসক্রাইব করব। অর্থাৎ আমি যদি এই বিষয়গুলো ডেসক্রাইব করি তাহলে সেটা হবে একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। আবার হতে পারে আমার মোবাইল ফোন, তো আমার মোবাইল ফোনে কি কি ফিচার আছে, আমার মোবাইল ফোন আমি কোন কোন ক্ষেত্রে ইউজ করি, তারপরে মোবাইল ফোন এর ভালো দিক খারাপ দিক, এই সব কিছু মিলে যদি আমি একটা প্যারাগ্রাফ লিখি তাহলে ওটা হবে একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। মানে হচ্ছে আমরা নর্মালি যে ধরনের প্যারাগ্রাফ লিখি সবচেয়ে বেশি, সেগুলো হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ ফর এক্সাম্পল হতে পারে মোবাইল ফোন, ইওর ফেভারিট টিচার, তোমার টিচারকে ডেসক্রাইব করতে বলতে পারে যে তোমার পছন্দের টিচার। তো তোমার টিচার সম্পর্কে তুমি যা যা লিখবা মূলত তো তাকে ডেসক্রাইব করাই হচ্ছে, তো এটা একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের মধ্যে পড়ে। দেন স্টুডেন্ট লাইফ সম্পর্কে যদি লিখতে বলা হয়, তুমি ছাত্র জীবন সম্পর্কে বর্ণনা করতেছো, সো এটা একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। জুলাই রেভলিউশন সম্পর্কে যদি আসে, সেটাও এই জুলাই রেভলিউশনটা আসলে কি, কিভাবে হলো, তো পুরোটা একটা ডেসক্রিপশন। দেন আসে ন্যারেটিভ প্যারাগ্রাফ। তো ন্যারেটিভ প্যারাগ্রাফ সাধারণত একটা স্টোরি বলে, অর্থাৎ আহ, যে কোনো একটা পার্সনের এক্সপিরিয়েন্স গুলোকে সিকোয়েন্স অফ ইভেন্টস আকারে যখন বর্ণনা করা হয় তখন সেটা হয় ন্যারেটিভ প্যারাগ্রাফ। এখানে খুব ভালো করে বলা আছে টেলস দ্য স্টোরি রিলেজ দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস। আর সাধারণত ন্যারেটিভ প্যারাগ্রাফে ক্রোনোলজিক্যাল অর্ডারটা মেনটেন করা হয়, অর্থাৎ টাইমের যে অর্ডারটা, সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যাবেলা শেষ হয়, এরকম একটা ক্রোনোলজি থাকে বা অর্ডার থাকে। দেন মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে যে এটা যদিও একটা সিকোয়েন্স অফ ইভেন্টস বলে, কিন্তু সেই বলার পিছনে উদ্দেশ্য থাকে হচ্ছে একটা পয়েন্টকে হাইলাইট করা। অর্থাৎ তুমি যদি আহ, বলো যে জার্নি বাই বোট, এটা যদি একটা প্যারাগ্রাফের টপিক হয়, তাহলে তোমার টপিক সেন্টেন্সটা এমন হবে যে লাস্ট মান্থ আই ওয়েন্ট অন এ জার্নি বাই বোট হুইচ ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল জার্নিজ ইন মাই লাইফ। সো তুমি মেনশন করলা যে তুমি বোট দিয়ে একটা জার্নিতে গেছিলা, কিন্তু তোমার টপিকের যে কন্ট্রোলিং আইডিয়া সেটা কিন্তু ছিল যে এটা ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল জার্নিজ ইন মাই লাইফ। তো তুমি সারাদিন কি কি ঘটলো সেটা বর্ণনা করবা ঠিকই, কিন্তু তোমার সেই বর্ণনাটার উদ্দেশ্য হবে এটা প্রমাণ করা যে ওই দিনটা কেন তোমার জীবনের সবচেয়ে আহ স্মৃতিময় জার্নি। তারপরে your first day at college. So my first day at college was a very interesting or a very amazing experience. So তুমি তোমার ফার্স্ট ডে এট কলেজ বললা ঠিকই, কিন্তু কন্ট্রোলিং আইডিয়া দিয়ে দিলা যে একটা অ্যামেজিং অ্যামেজিং এক্সপিরিয়েন্স। সো তোমার ফার্স্ট ডেতে কি কি ঘটেছে সবই বলবা, কিন্তু সেই ঘটনাগুলো কিভাবে একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স তৈরি করেছে সেটা তোমার মাথায় রেখে লিখতে হবে। আচ্ছা, দেন আসা যাক কম্পারিজন কন্ট্রাস্ট প্যারাগ্রাফে। এটা একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এর স্টাইল বা টাইপ বলতে পারো। তো এটা নর্মালি দুইটা টপিক থাকবে তোমার। তো তোমার টপিকে যদি দুইটা টপিক থাকে, অর্থাৎ সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ অথবা ভিলেজ অ্যান্ড সিটি, তো দুইটা জিনিস যখন থাকবে তখনই বুঝে নিবা যে এখানে আইদার আমাকে সিমিলারিটি শো করতে হবে অথবা ডিসিমিলারিটি শো করতে হবে, অথবা আমি চাইলে দুইটাই শো করতে পারি। তো তখন সেটা হবে আইদার কম্পারিজন প্যারাগ্রাফ অথবা কন্ট্রাস্ট প্যারাগ্রাফ অথবা বোথ। আচ্ছা, সাধারণত ওই দুইটা টপিকের মধ্যে সিমিলারিটি বা রিলেশনশিপ মানে সম্পর্ক দেখানো হয়। সেই সম্পর্কটা হতে পারে সিমিলারিটি, হতে পারে ডিসিমিলারিটি,
আবার দুটোও হতে পারে। ফর এক্সাম্পল, যে ড্রিমিং এট নাইট অ্যান্ড ড্রিমিং উইথ ওপেন আইজ। ড্রিমস যে আমাদের চ্যাপ্টারটা আছে, ওইখানে একটা কবিতা আছে ডিএইচ লরেন্সের, যে আহ, দুই ধরনের ড্রিমের কথা বলে। এক ধরনের লোক হচ্ছে রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, যেটা কোনো কাজে লাগে না। আরেকটা হচ্ছে যারা দিনের বেলা স্বপ্ন দেখে, অর্থাৎ যারা ভিশনারি, যাদের পারপাজ আছে লাইফে। তো এই দুই ধরনের ড্রিম যদি তোমার টপিকে দিয়ে দেয়, দেন তুমি আইদার, এখানে আমার মনে হয় যে ডিসিমিলারিটি শো করাটাই বেশি সমীচীন হবে, যেহেতু বইয়ের মধ্যে কন্ট্রাস্ট দেখানো হয়েছে। তো তুমি তিনটা পয়েন্টে দুই ধরনের ড্রিমের কন্ট্রাস্ট দেখায় দিবা। যে টপিক সেন্টেন্সটা এরকম হতে পারে যে ড্রিমিং এট নাইট অ্যান্ড ড্রিমিং উইথ ওপেন আইজ আর ভেরি ডিফারেন্ট ফর মাল্টিপল রিজনস। তারপরে ফার্স্টলি দিয়ে একটা পয়েন্ট দিবা, সেকেন্ডলি দিয়ে আরেকটা পয়েন্ট, থার্ডলি দিয়ে আরেকটা পয়েন্ট। দেন কম্পারিজন কন্ট্রাস্টের আরেকটা প্যারাগ্রাফ হতে পারে ইউর হাই স্কুল এন্ড কলেজ। তো তোমার হাই স্কুল এবং কলেজের মধ্যে কি কি মিল আছে, তুমি যদি সেটা নিয়ে লেখো, যে তোমার টপিক সেন্টেন্স যদি এরকম হয় যে মাই হাই স্কুল এন্ড মাই কলেজ আর সিমিলার ফর ভেরিয়াস রিজন, দেন এটা যদি শুধু তোমার টপিক সেন্টেন্সে থাকে, তাহলে তুমি পুরো প্যারাগ্রাফ জুড়ে জাস্ট সিমিলারিটি লেখো। অথবা তুমি চাইলে এটাকে কন্ট্রাস্ট প্যারাগ্রাফও বানায় নিতে পারো, যে মাই হাই স্কুল এন্ড কলেজ আর ভেরি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। দেন তুমি পুরো প্যারাগ্রাফ জুড়ে আহ, দুইটার পার্থক্যগুলো লেখবা। আবার তুমি যদি দুইটাই ইনক্লুড করতে চাও, তাহলে টপিক সেন্টেন্সটাকে এইভাবে ফ্রেম করবা যে মাই হাই স্কুল অ্যান্ড কলেজ হ্যাজ সাম সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। তো তুমি দুইটা জিনিসই বললা, এক্ষেত্রে তুমি প্যারাগ্রাফে প্রথম দুইটা সাপোর্টিং ডিটেইলে দুইটা সিমিলারিটি দিলা, দেন হাউএভার দিয়ে দুইটা ডিসিমিলারিটিতে চলে গেলা। তো টোটাল চারটা পয়েন্ট হইলো একটা প্যারাগ্রাফে, সিমিলারিটি ডিসিমিলারিটি দুটোই দেখানো গেল। দেন একটা টপিক হতে পারে রিডিং ফর এক্সামস এন্ড রিডিং ফর ফান। সো এখানেও সিমিলারিটিও আছে, ডিসিমিলারিটিও আছে। তাহলে তুমি দুইটাই দেখাতে পারবে, অথবা যে কোনো একটা। আচ্ছা, দেন আরেকটা গুরুত্বপূর্ণ বা আমাদের এই লেভেলে লাগবে এরকম একটা প্যারাগ্রাফের টাইপ হচ্ছে কজ এন্ড ইফেক্ট। শুরুতেও একটু বলেছি যে এখানে নর্মালি একটা এমন একটা টপিক থাকে যেটা, আর তুমি একটু চিন্তা করলে কিছু কারণ খুঁজে বের করতে পারবা, আবার কিছু প্রভাবও খুঁজে বের করতে পারবা। মোস্টলি এগুলো হয় হচ্ছে আমাদের সোসাইটিতে থাকা প্রবলেম, সোসাইটাল প্রবলেমস, এনভায়রনমেন্টাল প্রবলেমস, এই প্রবলেম গুলা। তো এই প্রবলেম গুলার সলিউশনও আছে, মানে কিছু কারণও আছে, আবার কিছু ইফেক্টও আছে। তো একটা বার্নিং প্রবলেম বা বার্নিং ফেনোমেনন যেটা দেখা যাচ্ছে ইদানিং, সেটা হচ্ছে গ্রোথ অফ সিটিজ। তো শহর বেড়ে যাচ্ছে। এখন তোমাকে যদি জাস্ট টপিক দিয়ে দেয় যে গ্রোথ অফ সিটিজ, তুমি চাইলে টপিক সেন্টেন্সে কি লিখবা সেটার উপর ডিপেন্ড করে তোমার প্যারাগ্রাফের বাকি কন্টেন্টটা কোন দিকে যাবে। তো টপিক সেন্টেন্সে তুমি লিখতে পারো যে সিটিজ আর গ্রোয়িং ফর ভেরিয়াস রিজনস। তো এটা যদি তুমি দাও, তাহলে সেটা হবে একটা কজ প্যারাগ্রাফ। সেখানে তুমি পুরো প্যারাগ্রাফ জুড়ে সিটি গুলো কোন কোন কারণে, কোন কোন কজে গ্রো করতেছে সেটা তুমি লিখবা। অথবা তুমি দিতে পারো ডিউ টু দ্য গ্রোথ অফ সিটিজ, অথবা গ্রোথ অফ সিটিজ আর হ্যাভিং ভেরিয়াস ইম্প্যাক্টস অন হিউম্যান লাইফ। তখন তুমি গ্রোথ অফ সিটিজ এর যে ইফেক্ট গুলো আছে মানুষের জীবনে, সেগুলো নিয়ে বাকি প্যারাগ্রাফ লিখতে পারো। আবার তুমি চাইলে টপিক সেন্টেন্সে দুটো ইনক্লুড করতে পারো, এভাবে যে cities are growing due to various reasons and this growth has multiple effects. তো টপিক সেন্টেন্সে তুমি কজও মেনশন করলা, ইফেক্টও মেনশন করলা, দেন তুমি প্রথম দুইটা পয়েন্ট কজ দিবা, পরের দুইটা পয়েন্ট দিবা ইফেক্ট। তো ওইরকম কজ ইফেক্টের টপিক হতে পারে স্মোকিং। কিছু না বলে তোমাকে জাস্ট বললো যে রাইট এ প্যারাগ্রাফ অন স্মোকিং। এখন তুমি চাইলে স্মোকিং কে ডেসক্রাইব করার চেয়ে সেই স্মোকিং এর কি কি ইফেক্ট আছে সেটা লেখা আমার মনে হয় বেশি সমীচীন হবে। কারণ স্মোকিং এর আহ, শুধু ডেসক্রিপশন দেওয়ার চেয়ে স্মোকিং কি কি ক্ষতি করে মানুষের সেটা লেখা সবচেয়ে সহজ হবে। তো তুমি টপিক সেন্টেন্স এরকম শুরু করবা যে স্মোকিং হ্যাজ ভেরিয়াস ব্যাড ইম্প্যাক্টস অন হেলথ, অথবা স্মোকিং হ্যাজ ভেরিয়াস ব্যাড ইম্প্যাক্টস অন হিউম্যান বিং। তখন তুমি হেলথ বললা, রিলেশনশিপ বললা, ফাইন্যান্স বললা। তো তিনটা পয়েন্ট হয়ে গেল, তিনটা পয়েন্টকে ডেসক্রাইব করলা। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে তো? জি ভাইয়া। আচ্ছা, আমরা
চার ধরনের প্যারাগ্রাফ দেখলাম, মানে প্যারাগ্রাফের বর্ণনা শুনলাম। এখন প্র্যাকটিস না করলে আসলে আমাদের কনসেপ্ট গুলো মনে হয় ক্লিয়ার হয়েছে, কিন্তু আসলে ক্লিয়ার হয় না। তো গত মানে গত স্লাইডে বা গত ক্লাসে আমরা কিন্তু প্যারাগ্রাফের স্ট্রাকচার সম্পর্কে জেনেছিলাম। আজকে জানলাম যে চার ধরনের প্যারাগ্রাফ সম্পর্কে, এবং কোনটা কোন ধরনের ধরন বোঝার চেয়ে আমার মনে হয় যে আমার একটা টপিক দেখে সেটাকে কোন ভাবে লেখা উচিত সেটা বুঝতে পারলে সবচেয়ে ভালো হবে। ফর এক্সাম্পল, যদি একটা ব্যক্তি বা একটা জায়গার নাম থাকে তাহলে আমরা সেটাকে ডেসক্রিপটিভে ফেলবো, তো ওটা ডিসক্রিপশন দিব। দেন যদি কোনো ইভেন্ট বা কোনো স্মৃতির কথা বলা হয়, যে তোমার ফার্স্ট ডে, সেকেন্ড ডে, তারপরে হচ্ছে একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স, মেমোরেবল জার্নি, যেটাকে তুমি দিনের ন্যারেটিভে নিয়ে আসতে পারো বা সিকোয়েন্স অফ ইভেন্টস হিসেবে বর্ণনা করতে পারো, তখন সেটা ন্যারেটিভ স্টাইলে লিখবা। দেন দুইটা টপিক যদি থাকে, টপিক মানে টপিকের মধ্যে যদি দুইটা বিভিন্ন বিষয় বা বস্তু থাকে, তখন তুমি সেই দুইটার মধ্যে আইদার কম্পারিজন টানবা অথবা কন্ট্রাস্ট করবা অথবা দুইটাই দিয়ে দিবা। দেন এমন কোনো প্রবলেম যদি থাকে যেটার কিছু কারণ দর্শানো যায়, কিছু প্রভাব দর্শানো যায়, তখন তুমি ওই কজ ইফেক্ট স্টাইলে লিখবা। তো এখন সবাই খাতা বের করো, খাতা কলম রেডি করো। 10 মিনিট টাইম আমি দিব। 10 মিনিটে একটা প্যারাগ্রাফ লিখবা, লিখে গুগল ক্লাসরুমে জমা দিবা, এবং আমি ক্লাসেই কয়েকজনের প্যারাগ্রাফ ডিসকাস করব। আর যাদেরটা ডিসকাস করা হবে না তাদেরটা আহ, পরে ফিডব্যাক দিয়ে দিব গুগল ক্লাসরুমে। তো সবাই খাতা কলম বের করো। দেন এই টপিকের উপরে 10 মিনিটে একটা প্যারাগ্রাফ লিখ। তো আমি আগের ক্লাসে যা যা শিখাইছিলাম, যে ব্রেইন স্টর্মিং করে 3টা পয়েন্ট বের করে 3টা পয়েন্টকে জাস্ট ডেসক্রাইব করবা বা এলাবোরেট করে একটা প্যারাগ্রাফ লিখে ফেলো। মেইন পরীক্ষায় 10 মিনিটের বেশি টাইম তোমরা পাবা না। তো এখন বাজে 27, আমি 28 থেকে ধরবো। 38-এর মধ্যে শেষ করে 40-এর মধ্যে জমা দিবা সবাই। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কি করতে হবে? জি ভাইয়া। লার্নিং ইংলিশ লিখছো? হ্যাঁ। না। দাও। আমার লেখা শেষ হয়েছে। কেউ একজন রেসপন্স করো। লেখা শেষ হয়েছে তোমাদের? জি ভাইয়া হইছে, এখন সাবমিট করব। আচ্ছা, সবাই গুগল ক্লাসরুমে গিয়ে দেখো যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, ইংলিশ ক্লাস ওয়ার্ক, আর আজকের তারিখ দেওয়া। সেখানে গিয়ে জাস্ট ওই স্ক্যানারটা অন করে স্ক্যান করে সাবমিট করে দাও।
তোমরা 1 মিনিটের মধ্যে সাবমিশন শেষ করো, আমি মিনিট পরে আলোচনা শুরু করব। ভাইয়া এটা কিভাবে সাবমিট করে? আচ্ছা, গুগল ক্লাসরুম হবে। তুমি কি গুগল ক্লাসরুমে যুক্ত আছো? জি ভাইয়া। তো সেই অ্যাপটা ঢুকলে তুমি শুরুতেই দেখতে পাবে, মানে আমাদের এক্সাম ব্যাচটাতে যদি তুমি ঢুকো, দেন শুরুতেই দেখতে পাবে যে ক্লাস ওয়ার্ক নামে একটা লিংক দেখা যাচ্ছে বা একটা অ্যাসাইনমেন্ট শো করছে। সেটাতে ক্লিক করবা, দেন ওইখানে টার্ন ইন করার মানে স্ক্যান করার অপশন পাবা। তো দেখবা যে একটা স্ক্যানার আছে উপরের দিকে ডান পাশে। তো স্ক্যানার দিয়ে আহ, তোমার পেজটা স্ক্যান করে বা ছবি তুলে সাবমিট করার বাটন পাবা। তো সাবমিট বাটনে ক্লিক করবা, সাবমিট হয়ে যাবে। সাবমিট বা টার্ন ইন যেটাই লেখা থাকে। আমরা ইউটিউবে দুটো টিউটোরিয়াল আপলোড করে মেসেঞ্জারে গ্রুপে দিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকেও ক্লিয়ার হয়ে নিতে পারবে। আচ্ছা, আমি আলোচনায় চলে যাচ্ছি। অলরেডি ভাইয়া এটা আমি কয়েক ছবি তুলে দেখি, মানে ছবি তুলে শুধু এটাকে একটু গানের মতো মানে ঠিক করছি, কিন্তু কোনো স্ক্যান আছে দিই। আচ্ছা, ছবি তুলে দিলেও হবে, অসুবিধা নেই। কিন্তু এই যে টার্ন ইন তাহলে কি বাটনটায় ক্লিক করো। তাহলে কি আমারটা গেছে? তোমার আইডি কোনটা? এই মেরিন আক্তার আছে। এখানে কয়েকজনেরটা আসছে। ইশতিয়াক হাসান অপূর্বটা আমি ওপেন করেছি। তোমার লেখাটা তোমরা সবাইকে দেখতে পাচ্ছো খাতাটা? জি ভাই, দেখা যাচ্ছে। তো অপূর্ব শুরু করেছে একটা ভালো টপিক সেন্টেন্স দিয়ে, মানে অনেকের কাছে, আমি এর আগেও বলেছি, টপিক সেন্টেন্স আমরা যেগুলো লিখবো এগুলো শুনতে অর্ডিনারি মনে হতে পারে বা দেখতে, যে স্পেশাল তো কিছু লিখলাম না, বাট টপিক সেন্টেন্সে স্পেশাল কিছু লেখার নেই। তোমার টপিক যেটা থাকবে সেটার সাথে সম্পর্কিত রেলেভেন্ট বাস্তব একটা সেন্টেন্স হলেই হবে। যেমন এডুকেশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। তো ইম্পর্টেন্স অফ এডুকেশনটা খুব সুন্দর করে তার টপিক সেন্টেন্সে ফুটে উঠছে, যে এডুকেশন ইম্পর্টেন্ট, কোথায় ইম্পর্টেন্ট, আমাদের জীবনে ইম্পর্টেন্ট। এখন আমি এক্সপেক্ট করতেছি যে পুরো প্যারাগ্রাফ জুড়ে সে এটাই প্রমাণ করবে যে শিক্ষা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। তো দেন সে শুরু করতেছে যে ইট মেক্স এ পার্সন মোর ডিসিপ্লিন অ্যান্ড হেল্পস দেম টু বি অ্যান বেটার পার্সন। তো এই জায়গায় দুটো গ্রামাটিক্যাল মিস্টেক আছে, তবে এমনি পয়েন্টটা ভালো। তো ইট মেক্স এ পার্সন মোর ডিসিপ্লিনড হবে, ডিসিপ্লিনের পরে একটা ডি হবে কারণ এটা একটা অ্যাডজেক্টিভ। তো একটা মানুষকে সে শৃঙ্খলাবদ্ধ করে, তো শৃঙ্খল করে না। ডিসিপ্লিন এটা একটা নাউন, সো এখানে ডি লাগাই দিলে এটা একটা পার্টিসিপল হবে, যেটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এন্ড হেল্পস দেম টু বি এ বেটার পারসন হবে। তুমি জানো যে এন্ডটা হয় শুধু যদি, এটা মেবি লিখতে গিয়ে তাড়াতাড়ি লিখতে গিয়ে ভুল হয়ে গেছে। তো এন হবে যদি এটা ভাওয়েল দিয়ে শুরু হতো, বাট বেটার যেহেতু কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাই এখানে এ হবে। আহ আচ্ছা, সো পয়েন্ট দিলা হচ্ছে ডিসিপ্লিন আর তাদেরকে একজন ভালো মানুষ হতে সাহায্য করে। ফাইন। দেন ফর এডুকেশন এ পার্সন ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন জাস্টিস অ্যান্ড ইনজাস্টিস। ইট মেক্স এ পার্সন মোর মোরাল অ্যান্ড হেল্পস দেম টু বি মোর নলেজেবল। আচ্ছা, জাস্টিস, ইনজাস্টিস, মোরাল, তিনটা জিনিস কাছাকাছি, নলেজেবলটা এক্সট্রা। তো তোমার ফার্স্ট পয়েন্ট ছিল ডিসিপ্লিন, ডিসিপ্লিনের কারণে সে বেটার মানুষ হয়। সেকেন্ড পয়েন্ট, সে জাস্টিস ইনজাস্টিস বুঝে, আহ, এবং সে একজন মোরাল পার্সন হতে পারে। ফাইন। নলেজেবল জিনিসটা তুমি আরেকটা পয়েন্ট আকারে দিতে পারতা, কারণ জাস্টিস ইনজাস্টিস মোরালের সাথে নলেজটা ঠিক যায় না, মানে এটা এক্সট্রা আরেকটা পয়েন্ট হয়। আচ্ছা,
With proper education, a person can be successful in his life and will lead a great life in future. আচ্ছা, সে সাকসেসফুল হতে পারে, ফাইন। সো ইন কনক্লুশন, আচ্ছা, তো কনক্লুডিংটা ভালোই শুরু করেছো, কিন্তু দুইটা কনক্লুডিং ওয়ার্ড হয়ে গেছে এখানে, সো একটা আর একটা হচ্ছে ইন কনক্লুশন। তো তুমি যে কোনো একটা দিবে, আর সোটা অ্যাভয়েড করব আমরা সবাই, খেয়াল করো। একটা ফর্মাল প্যারাগ্রাফে বা একাডেমিক রাইটিং এ, মানে যেহেতু আমরা ঢাবির পরীক্ষা দিচ্ছি, তো এটা একটা ফর্মাল প্যারাগ্রাফ। ফর্মাল প্যারাগ্রাফে আমরা সোটা অ্যাভয়েড করে সো এর বদলে দেয়ার ফর ইউজ করব, ঠিক আছে? তো সো না হয়ে এখানে হবে শুধু ইন কনক্লুশন দিতে পারতা, ইন কনক্লুশন অথবা দেয়ার ফর উই ক্যান সে দ্যাট এডুকেশন প্লেজ এ বিগ রোল ফর হোয়াট উই উইল বিকাম ইন দ্য ফিউচার। আচ্ছা, বিগ রোল ফর হোয়াট উই উইল বিকাম ইন দ্য ফিউচার। আচ্ছা, ঠিক আছে, এটা একটা ক্লজ ফর দিয়ে, ঠিক আছে। তো তোমার কিন্তু পয়েন্ট আছে এখানে, এখানে 4টা পয়েন্ট তুমি দিয়েছো, কিন্তু আহ, দেখা গেছে কি প্রত্যেকটা জাস্ট পয়েন্ট দিয়ে গেছো, পয়েন্টের পরে এক্সাম্পলটা প্রপারলি আসে নাই। এখন তুমি প্যারাগ্রাফটাকে যদি আরো সুন্দর করতে চাইতা, তাহলে তোমার যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে প্রথমে বলবা যে এডুকেশন প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, ভালো, গুড টপিক সেন্টেন্স। দেন এখানে তোমার মিসিং আছে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল। তো এখানে দিবা ইট মেক্স এ পার্সন মোর ডিসিপ্লিন, এটা শুরু করার আগে এখানে ফার্স্টলি লাগাবা। ফার্স্টলি, it makes a person more disciplined and helps them to be a better person. আচ্ছা, সো এখানে সবাই খেয়াল করো, প্রথম এটা সাপোর্টিং ডিটেলটা শুরু করার আগে ইন জেনারেল ফার্স্টলি অথবা ফার্স্ট অফ অল অথবা দিতে পারো যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোলস অফ এডুকেশন ইজ, মানে একটা ট্রানজিশনাল দিয়ে শুরু করবা, যাতে টিচার চোখ ফেললেই বুঝে ফেলতে পারে যে তোমার এখান থেকে শুরু হচ্ছে। দেন সেকেন্ড পয়েন্টের আগে ইউজ করবা সেকেন্ডলি অথবা মোর ওভার অথবা অ্যাডিশনালি অথবা বিসাইডস। সো এরকম ট্রানজিশনাল গুলো ইউজ করবা। সো ফার্স্টলি ইট মেক্স এ পার্সন মোর ডিসিপ্লিন এন্ড হেল্পস দেম টু বি এ বেটার পার্সন। আচ্ছা, তুমি পয়েন্টটা এইভাবে দিবা যে ফার্স্টলি ইট মেক্স এ পার্সন মোর ডিসিপ্লিন, ফুল স্টপ। দেন ফর এক্সাম্পল education teaches অথবা formal education teaches a person uh, to be disciplined by uh, mentioning or by teaching them the importance of discipline, and thus a person becomes more disciplined, which helps him to be a better person. So প্রথমে দিবা ডিসিপ্লিনের অপশনটা, দেন দিবা যে কিভাবে সে আসলে ডিসিপ্লিন হয় শিক্ষার মাধ্যমে, এবং সে ডিসিপ্লিন হওয়ার কারণে তার কি লাভ হচ্ছে, লাভটা হচ্ছে সে একটা বেটার পার্সন হচ্ছে। তো একটা পয়েন্টকে দুইটা সেন্টেন্সে নিয়ে যাবা। দেন দিবা হচ্ছে সেকেন্ডলি ফর এডুকেশন অথবা ডিউ টু এডুকেশন এ পার্সন ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন জাস্টিস এন্ড ইনজাস্টিস। তো এটা তোমার সেকেন্ড পয়েন্ট। তো সেকেন্ড পয়েন্টের আগে সেকেন্ডলি লাগাবা, সে জাস্টিস এবং ইনজাস্টিসের পার্থক্য বুঝতে পারে, হুইচ মেক্স হিম এ মোরাল বিইং অথবা অর এ মোরাল পার্সন, অর ডিউ টু দিস এডুকেশন অথবা ডিউ টু দিস লার্নিং a person acts morally and becomes a better human being. তো এটা তোমার সেকেন্ড পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্টের সেকেন্ডলি দিয়ে শুরু করবা, দিবা যে জাস্টিস ইনজাস্টিস বুঝে তাই সে মোরাল হয়, তারপরে দিবা যে মোরাল হওয়ার কারণে তার কি কি লাভ হয়। আচ্ছা, তারপরে থার্ড পয়েন্টের আগে থার্ডলি দিবা, অথবা যেহেতু থার্ড পয়েন্টটাই তোমার লাস্ট পয়েন্ট, তুমি দিবা যে ফাইনালি, এডুকেশন মেক্স এ পার্সন মোর knowledgeable, which he or she can use for discovering or inventing new solutions for problems in the society. তো সে তার জ্ঞান বৃদ্ধি পায় এবং সেই জ্ঞান ব্যবহার করে সে সমাজের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারে। তো লাস্টে দিবা ওভারঅল অথবা ইন কনক্লুশন অথবা টু সাম আপ, education plays a very important role in different aspects of human life, and it helps to build a better world for us. তো তোমার স্ট্রাকচারটা ঠিক ছিল, জাস্ট কয়েকটা জায়গায় ওই যে ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করবা, একটা পয়েন্টকে দুটো সেন্টেন্সে লিখবা, একটা হবে তোমার মেইন পয়েন্ট আর একটা হবে তোমার সাপোর্টিং, মানে এভিডেন্স অথবা এক্সাম্পল, আর লাস্টে গিয়ে এই যে কনক্লুশনটা জাস্ট একটা কনক্লুডিং ওয়ার্ড ইউজ করে ইন কনক্লুশন অথবা টু কনক্লুড অথবা টু সাম আপ, দেয়ার ফোর, এগুলো দিয়ে শেষ করে দিবা। ওভারঅল ভালো লিখেছো, বাট যদি প্রত্যেকটা পয়েন্টের এক্সাম্পল গুলো থাকতো
তাহলে তুমি 7.5 বা 8 পেতে পারতে। আর 6 দিছি দেখে মন খারাপ করো না, ইউনিভার্সিটিতে টিচাররা নাম্বার এভাবেই দেয়। তো ওনারা হিসাব না করে না যে ভাই, 6 কত গ্রেড, বুঝছো? না না ভাইয়া। আচ্ছা আচ্ছা, আর তোমার আমি ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে। আর বলা হয় যে হুম, ইংলিশ বা বাংলা এগুলো এমন সাবজেক্ট যেগুলোতে ফুল মার্ক পাওয়া অসম্ভব, কারণ হচ্ছে দেয়ার ইজ অলওয়েজ স্কোপ অফ ইমপ্রুভমেন্ট। ম্যাথে তোমার সলিউশন হয়ে গেলে হয়ে গেছে, তুমি 10-এ 10, 100-তে 100। কিন্তু ইংরেজিতে তো তোমার লেখার কোনো কমতি নাই। আমাদের স্যার বলতো যে শেক্সপিয়ারের খাতাও যদি আমার হাতে আসতো, সেও ফুল মার্কস পাইতো না। তো এই জন্যই দেখবা যে রিটেনে কেউ 20-এ 20 পায় না। আচ্ছা, তো নেক্সট আছে আমাদের কোহিনূর ডেটা। আচ্ছা, এটা মায়ের আইডি মনে হয়। কার কথা এটা? নাকি জি তোমাদেরই? ভাইয়া। আহ, কে এটা? এডুকেশন ইজ an important part of human life. আচ্ছা, ভালো টপিক সেন্টেন্স যে তুমি এটাকে হিউম্যান লাইফের গুরুত্বপূর্ণ অংশ বললা। It helps us to grow our personality. Education plays a big role in our life. It has 3 parts, like primary period, secondary period, and finally higher education. It always helps us to increase our knowledge. It gives us the ability to read and write anything. Education is important for social side or economical side. It always helps a man to educate mentally. Education, এখানে তাড়াতাড়ি লিখতে গিয়ে ডাবল হয়ে গেছে, is a process of increasing knowledge and leading to a successful future. That's why it is very important. Think লিখতে গিয়ে think লিখেছো for every person. আচ্ছা, তো এখানে তোমার অধিকাংশ টপিকই টপিক সেন্টেন্সের সাথে গেছে, বা অধিকাংশ সেন্টেন্সই মাঝখানে একটু ডাইগ্রেস হয়ে গেছো। সেটা হচ্ছে এডুকেশন ইজ এন ইম্পর্টেন্ট গুড, দেন ইট হেল্পস আস টু গ্রো আওয়ার পার্সোনালিটি। এটা হচ্ছে একটা পয়েন্ট যেটা তোমার টপিক সেন্টেন্সকে সাপোর্ট করে, যে এটা আমাদের পার্সোনালিটি গ্রো করতে হেল্প করে। এটা তুমি বললা, কিন্তু কিভাবে পার্সোনালিটি গ্রো করতে হেল্প করে সেটা কিন্তু বর্ণনা করো নাই পরের সেন্টেন্সে। পরের সেন্টেন্সে গিয়ে আবার সেম কথা বলছো যে এডুকেশন প্লেজ এ বিগ রোল ইন আওয়ার লাইফ। এটা কিন্তু রিপিটেশন হয়ে গেছে, কারণ ইম্পর্টেন্ট আর বিগ রোল প্লে করা দুইটা সেম জিনিস। তো এটা তুমি শেষ সেন্টেন্সে গিয়ে লিখতে পারতো যে দেয়ার ফর এডুকেশন প্লেজ এ বিগ রোল ইন আওয়ার লাইফ। যাই হোক, তো মাঝখান থেকে এই সেন্টেন্সটা বাদ যাবে। আমি এই যে সেকেন্ড লাইনটা, বা ইট হেল্পস আস টু গ্রো আওয়ার পার্সোনালিটি, এটা পড়ার পরে আমি এক্সপেক্ট করতেছি, বা যে কোনো টিচার এক্সপেক্ট করবে যে এর পরের লাইনে গিয়ে তুমি কিভাবে এটা আমার পার্সোনালিটি গ্রো করতে হেল্প করে সেটা লিখবা। তো দেন তুমি অ্যাড করতে পারতো যে ইট হেল্পস টু গ্রো আওয়ার পার্সোনালিটি বাই teaching us various important aspects, অথবা or by teaching us various moral lessons or behavioral lessons. So আমরা ওই moral behavioral লেসন গুলো শিখার মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব ডেভেলপ করতে পারি। আচ্ছা, ইট হ্যাজ, আচ্ছা এই যে এই জায়গায় একটু হয়ে গেছে। ইট হ্যাজ 3 parts, প্রাইমারি, তারপরে হচ্ছে সেকেন্ডারি আর হায়ার। হ্যাঁ, আমরা জানি 3টা পার্ট আছে এবং এডুকেশনের সাথে রিলেভেন্ট, কিন্তু ইম্পর্টেন্স অফ এডুকেশনের সাথে এই বিষয়টা কিন্তু তুমি রিলেট করতে পারো না। আর তুমি এই জিনিসটাকে অন্যভাবে এখানে অ্যাড করতে পারতা যে all the 3 parts of the education system, namely primary, secondary, and higher, contribute to the development of knowledge, অথবা contribute uh, differently in building the knowledge base of a student. তো তুমি যদি ওইভাবে দিতে চাইতা, তাহলে এটা হয়তো যে নলেজ বেসটা বিল্ড করতেছে 3 ধরনের স্টেজ এডুকেশনের। বাট তুমি জাস্ট এটাকে একটা আলাদা সেন্টেন্স হিসেবে লেখাতে মনে হচ্ছে যে এটা ইরিলেভেন্ট, কারণ এটা ইম্পর্টেন্সের সাথে যাচ্ছে না, এটা হচ্ছে ডিফারেন্ট স্টেজেস অফ ইনফরমেশন, মানে এডুকেশনের সাথে যাচ্ছে। তো
তো এডুকেশন নিয়ে লিখছো ঠিকই, কিন্তু মূল টপিক থেকে একটু ডাইগ্রেস বা দূরে সরে গিয়েছে। তো এটা একটু মাথায় রাখতে হবে। তো প্রত্যেকটা সেন্টেন্স লেখার আগে একটু চিন্তা করবা সবাই যে এটা কি আমার টপিক সেন্টেন্সের সাথে যাচ্ছে কিনা। দেন এটা আবার ঠিক আছে, ইট অলওয়েজ হেল্পস আস টু ইনক্রিজ আওয়ার নলেজ। এটা একটা গুড পয়েন্ট যে শিক্ষা আমাদের জ্ঞান বৃদ্ধি করে। তো এটা তোমার সেকেন্ড পয়েন্ট হইলো। থার্ড পয়েন্ট কি হলো, ইট গিভস আস দ্য অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট এনিথিং। হ্যাঁ, আমরা পড়তে এবং লিখতে শিখি শিক্ষার মাধ্যমে। তো পড়া এবং লিখতে পারাটাই আসলে বেসিক এডুকেশন বা প্রাইমারি এডুকেশন। তো এই পড়া এবং লিখতে পারার কারণে আমাদের কি কি লাভ হয় সেটা লিখতে পারতাম, যে আমরা দুনিয়ার যে কোনো জ্ঞান আহরণ করতে পারি এবং নিজে কিছু একটা প্রডিউস করে সেটা মানুষকে কনভে করতে পারি আহ, লেখার মাধ্যমে। আচ্ছা, তো তোমার তিনটা পয়েন্ট কিন্তু হয়েছে মোরলেস, যেটা আমাদের পার্সোনালিটি গ্রো করতে হেল্প করে, আমাদের নলেজ বেস তৈরি করে, আমাদের লিখতে এবং পড়তে এবং লিখতে শেখায়। তারপরে হচ্ছে আমাদের ম্যান টু এডুকেট মেন্টালি। আচ্ছা, মানসিক ভাবে শিক্ষা, হ্যাঁ সেটাও হতে পারে যে আমরা জাস্ট মানে তুমি হয়তো বুঝাতে চাইছো মোরাল এডুকেশন বা আহ, আমার সেটাই মনে হচ্ছে যে মোরাল এডুকেশনের বিষয়টা হয়তো বুঝাতে চাইছো যে মেন্টালি এডুকেট করে। সো it not only teaches us materialistic knowledge but also uh, enlightens us morally. আহ, এইভাবে তুমি এই বিষয়টাকে আনতে পারতা। আচ্ছা, আগের জনকে যেই বিষয়গুলো বলছি যে মেইন পয়েন্টটা আনার পরে বা প্রথম পয়েন্টটা আনার আগে ওই যে ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করতে হবে। সো টপিক সেন্টেন্সটা শেষ হলো, দেন তুমি দিলা ফার্স্টলি, অথবা দ্য ফার্স্ট পয়েন্ট, অথবা দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ এডুকেশন ইজ। সবচেয়ে সহজ হচ্ছে ফার্স্টলি দিয়ে শুরু করা, সেকেন্ডলি, থার্ডলি। এবং আমরা আমাদের টিচারকে জিজ্ঞেস করছি স্যার বা ম্যাডাম যে এভাবে ফার্স্টলি সেকেন্ডলি দিয়ে লিখে দিলে একটু জেনারেল হয়ে যায় না? বলছে যে জেনারেল হয়ে যায়, কিন্তু এটা হচ্ছে তোমার ইজিয়েস্ট ওয়ে টু ফলো দ্য স্ট্রাকচার। তো তোমরা মেইন পরীক্ষায় গিয়ে এত মাথা না ঘামিয়ে এডুকেশন ইজ ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ হিউম্যান লাইফ লিখবা। তারপর হচ্ছে ফার্স্টলি education helps us to build our personality. It for example, we learn the lives and lives of various persons while being educated, and other persons personality inspire us to be like them, uh, and thus we can build our personality. গেল একটা পয়েন্ট। দেন সেকেন্ডলি দিয়ে তুমি চলে যাবা যে moreover অথবা secondly, education helps us to build our knowledge base. We learn about different topics during our educational life, and the knowledge of those topics help us to uh, understand the world better. The second point গেল। আর থার্ড পয়েন্টে দিলা যে it not only teaches us materialistic knowledge but also teaches us or enlightens us morally. For example, we learn the difference between good and bad, justice and injustice, আগের জন যেভাবে বললো। So does we become morally sound. তারপরে ফাইনালি দিবা যে ফাইনালি অথবা টু সাম আপ, by contributing in different aspects of our life, education holds great importance. সো তোমার লেখা কাছাকাছি, মানে অলমোস্ট ঠিক আছে, আরেকটু প্র্যাকটিস করলে আরো অনেক ইমপ্রুভ হবে। আমি তোমাকে দিচ্ছি 5.5। আচ্ছা, যার খাতা দেখছি শুধু সেই না, বাকি সবাই একটু মনোযোগ দাও, তাহলে মানে অনেক বেসিক বিষয়গুলো শিখতেছো। দেখছো দুইজনের কিন্তু আমি সেম প্রবলেম কিছু আইডেন্টিফাই করছি, আবার সেম ভালো দিকগুলো আইডেন্টিফাই করছি। যে টপিক সেন্টেন্স দুইজনেরই ঠিক আছে, কিন্তু এই যে ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করার ক্ষেত্রে দুইজনেরই ল্যাকিং আছে। সো ট্রানজিশনাল ওয়ার্ড গুলো ইউজ করলে অনেক সুন্দর হয়ে যায় ইনস্ট্যান্টলি প্যারাগ্রাফটা। যে পয়েন্ট তিন চারটা যে পয়েন্ট গুলো আছে ওগুলা খুব ইজিলি দেখা যায়। আচ্ছা, আমি আরেকজনের খাতা দেখবো, দেখে আমরা অন্য ডিসকাশনে চলে যাব। এরপরে বাকিদের খাতাটা আমি পার্সোনালি কমেন্ট করে দিব ইয়ের মধ্যে। হ্যাঁ, মেরিন অথই তোমার এইচডব্লিউ আসছে।
Education is the most significant thing every human being. এখানে verb বাকি আছে, মানে human being needs, অথবা education is the most significant thing thing in the life of every human being. মানে আহ একটু ইনকনসিস্টেন্ট হয়ে গেছে না ফার্স্ট সেন্টেন্সটা? ইনকমপ্লিট মনে হচ্ছে বা ইনকমপ্লিটই। এডুকেশন ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট থিং ফর দিব মানে ফর এটা কি ফর এভরি most হিউম্যান বিইং দিতে পারো এই জায়গায়, ফর এভরি হিউম্যান বিইং, অথবা specific? থিং এভরি হিউম্যান বিইং নিডস, লাস্টে একটা নিডস লাগাই দিতে পারো। তো প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে এটা যাতে কারেক্ট হয়। দেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। ফার্স্ট সেন্টেন্সের সাথে যায়। It develops people's mind to a great level and helps in removing all the differences in the society. আচ্ছা, তো তুমি এখানে দুইটা পয়েন্ট চলে আসছে। প্রথমত, অথবা একটা পয়েন্টের কারণে আরেকটা হয়, এটা মানুষের মাইন্ডকে ডেভেলপ করে এবং আহ, সমাজের যে বৈষম্য বা ডিফারেন্সেস, পার্থক্যগুলোকে দূর করতে সাহায্য করে। ফাইন, একটা পয়েন্ট পাইলাম। It makes able to become a good learner and understand every aspect on life. আচ্ছা, সো ইট মেক্স কে, সেন্টেন্সটা সুন্দরভাবে আগাইছে, জাস্ট এখানে একটা অবজেক্ট বাকি আছে। ইট মেক্স আস, অথবা মেক্স দ্য স্টুডেন্টস, অথবা মেক্স পিপল। তো ইট মেক্স হোম, কে এবল করতেছে সেটা বাকি আছে, তো অবজেক্টটা এখানে অ্যাড করতে হবে। ইট মেক্স আস এবল টু বিকাম, অথবা ইট মেক্স এ স্টুডেন্ট able to become a good learner and understand every aspect on life এর বদলে অফ লাইফ, অথবা ইন লাইফ। আচ্ছা, তো গুড লার্নার বানায় সব বিষয় বুঝতে সাহায্য করে, এটা আমি সেকেন্ড পয়েন্ট হিসেবে নিচ্ছি। ইট প্রোভাইডস অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অল দ্য হিউম্যান রাইটস, ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস। আচ্ছা, ঠিক আছে। তো হিউম্যান রাইট, ডিউটি, রেসপন্সিবিলিটি, এটা থার্ড পয়েন্ট গেল। ইট ডেভেলপস ক্রিটিক্যাল রিজনিং। আচ্ছা, fourth point, besides, education helps a person to their communication skills, to develop their communication skills. এখানে develop লাগাই দিও। Uh, by learning how to read, write, speak, and listen. Fine. It is a weapon to improve one's life. Good. In addition, it is a lifelong process that ends with death. So we should create awareness among the people about the importance of education, because education in life is all. আচ্ছা, তো তোমার কনক্লুডিং সেন্টেন্সটা সুন্দর হয়েছে, এটা কমেন্ট টাইপ কনক্লুডিং সেন্টেন্স গেছে। আর টপিক সেন্টেন্সটাও সুন্দর ছিল, জাস্ট একটু ইনকমপ্লিট হয়েছে। মাঝখানে তুমি অনেকগুলো পয়েন্ট দিছো, এতগুলো পয়েন্ট দিতে পারছো সেটার জন্য প্রেজর দিই তুমি। বাট প্যারাগ্রাফের ক্ষেত্রে ওই যে আমি যেটা বললাম যে 3টা পয়েন্ট দিবা জাস্ট। তো এতগুলো পয়েন্টের মধ্যে তুমি মেইন 3টা পয়েন্ট খুঁজে বের করবা, আর এই সেকেন্ড লাইনটা না দিলেও হইতো। তো যেহেতু সিগনিফিকেন্ট বলছো, তো সেকেন্ড লাইনটা অ্যাভয়েড করে এখানে ফার্স্টলি দিয়ে ডিরেক্ট মেইন পয়েন্টে চলে গেলে ভালো হতো। It develops people's mind to a great level and helps in removing all differences. Acha. So firstly, it develops people's mind to a great level, which helps in removing all the differences in the society. So একটা রিলেট করে প্রথম পয়েন্ট দিয়ে দিলা। দেন দিলা যে সেকেন্ডলি, it makes a student able to become a good learner and understand every aspect of life, and this understanding helps him to navigate the problems he faces in his life very easily. So সেকেন্ড পয়েন্টটাকে দুইটা সেন্টেন্সে নিয়ে গেলা। দেন থার্ড পয়েন্টে দিয়ে দিল যে it not only, thirdly অথবা additionally, it not only teaches us the basic communication skills but also improves our critical reasoning, অথবা improves the students critical reasoning. So not only but also দিয়ে তুমি কিন্তু এক সেন্টেন্সে দুইটা পয়েন্ট নিয়ে চলে আসতে পারছো। তো থার্ডলি দিয়ে not only but also দিয়ে চাইলে বাকি কয়েকটা পয়েন্টকে একসাথে করে নিয়ে আসতে পারলা। দেন ওই জিনিসগুলা তোমাকে কিভাবে হেল্প করে। সো these communication skills and critical reasoning helps a person to contribute to the society very well, অথবা helps a person to become uh, to develop his personality and thus contribute to the society. So একটা পয়েন্ট এনে
পরের সেন্টেন্সে ওইটার কি লাভ হচ্ছে সেটা নিয়ে চলে আসবা। আর লাস্টের তোমার কনক্লুডিং সেন্টেন্সটা সুন্দর হয়েছে। তো একটু ভাইয়া কারেক্টনেস এর দিকে মাথা। ভাইয়া আমি তো দিয়েছি মানে সেকেন্ড লাইনে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। হুম, এটার মানে এটা যদি আমি মানে লাস্টে যে অ্যাড করে দিই এডুকেশন ইন লাইফ আওয়ার লাইফ, এটা যদি আমি সেকেন্ড লাইন দিই তাহলে আচ্ছা, কি ভালো তুমি হবে? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন এটা তুমি অ্যাড করতে চাচ্ছ প্যারাগ্রাফে, মানে লাস্টে তাহলে কিভাবে একদম করবা? লাস্ট লাইন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দিতে পারো যে ইন অ্যাডিশন ইট ইজ আ লাইফ লং প্রসেস। ঠিক আছে, সো উই শ্যাল ক্রিয়েট অ্যাওয়ারনেস among পিপল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন বিকজ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন। হ্যাঁ, লাস্ট লাইনে দিতে পারো, আচ্ছা অথবা ফার্স্ট লাইনেও দিতে পারো যে এডুকেশন ইজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট থিং ইন দ্য লাইফ অফ ফর এভরি হিউম্যান বিইং অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। সো এভাবে অ্যাডও করে দিতে পারো, বাট লাস্টে দিলেই বেটার হবে যে দেয়ারফর, অথবা আমাদের এটা খুব সচেতন হওয়া উচিত কারণ এটা একটা জাতির মেরুদণ্ড। আচ্ছা, তোমার একটু কারেক্টনেস এর দিকে মানে খেয়াল করতে হবে। এই যে ফর টর এগুলো মিস হয়ে গেলে কিন্তু সেন্টেন্স গুলো ইনকমপ্লিট হয়ে যায়। সো ইনকমপ্লিট সেন্টেন্সে কিন্তু টিচাররা নাম্বার দেয় না। সো রিভিশন দিবা সবাই। যে 6 দিচ্ছি, অনেকগুলো পয়েন্ট আছে বাট অ্যারেঞ্জ করে লিখতে হবে। আচ্ছা, প্যারাগ্রাফ তো দেখলাম, কয়েকজনেরটা দেখছি আজকে, নেক্সট ডেতে বাকি জনের গুলা দেখবো। মানে আজকে যারা মিস হয়ে গেছে তাদের গুলা কেউ মাইন্ড করো না। আমি ক্লাসের পরে তোমাদের গুলো দেখে রিভিউ দিয়ে দিব, এবং আগের যে টাস্কটা ছিল সেটাও আমি আজকে ক্লাসের পরে দেখে সবাইকে রিভিউ দিয়ে দিব। এখন আমরা ভাইয়া একটু। একটা প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, বলো। ভাইয়া কুলসুম বেগম আইডি ওইটা থেকে কি সাবমিট হয়েছে? আমি তো আসলে বুঝতেছি না। হ্যাঁ, সাবমিট হয়েছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, সাবমিট হয়েছে। ভাইয়া তামান্না ইসলাম রাখি কি সাবমিট হয়েছে ওইটা ওই আইডি থেকে? আমিও বুঝতে পারছি না ঠিক কি। হ্যাঁ, তোমারটাও সাবমিট হয়েছে, মানে ওই যে টার্ন ইন করে দিলেই সাবমিট হয়ে যায়। তো টার্ন ইন করতে ভুলবা না কেউ, মানে অনেক সময় অ্যাড হয় ঠিকই কিন্তু টার্ন ইন না করলে সাবমিট হয় না। 1 মিনিট, আমি কবিতাটা ওপেন করি। ভাইয়া একটা কোশ্চেন ছিল, আমাদের যে লেখায় যদি একটা বানান ভুল যায় সেই বানানের জন্য কি মার্ক কাটে? একটা দুটো ভুল হলে সমস্যা নাই, কিন্তু বেশি ভুল হলে মার্ক কাটবে। মানে আহ, তো রিভাইজ করার চেষ্টা করবা, হয়তো সময় থাকবে না কিন্তু একটু খেয়াল করবা, কারণ বানান ভুলগুলো চোখে পড়ে যায়। তো মেজর ভুল না হলে, মানে ধরো একটা এস বা ইএস দিতে ভুলে গেছো, অথবা এক মাঝখান থেকে একটা চলে গেছে একটা ওয়ার্ডে বা দুইটা ওয়ার্ডে, তাহলে অসুবিধা নাই, কিন্তু যদি একাধিক বা দুইয়ের অধিক ভুল থাকে তাহলে সমস্যা। তো বানান ভুলের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দেখবা যে কোনো মেইন ভার্ব যাতে ছুটে না যায়, বা সেন্টেন্স গুলো যাতে কমপ্লিট হয়। তো বানান যাতে ভাইয়া না একটা ভুল হয় কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। ভাইয়া আমাদের কি হচ্ছে নেগেটিভ মার্কিং হবে রিটেনের ক্ষেত্রে? না, রিটেনে কোনো নেগেটিভ মার্কিং নাই, সো রিটেনে কোনো কিছু ছেড়ে আসবা না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা কবিতা দেখবো দুইটা, মানে সহজ কবিতা দিয়ে শুরু করতেছি। কবিতা পড়ার টাইমে আমরা ওই লিটারারি ডিভাইস গুলাও একটু ঝালাই করে নিব। এতদিনে হয়তো পড়ছো তোমরা লিটারারি ডিভাইস, ওই যে সিমিলি, মেটাফোর, অক্সিমোরন, হাইপারবোলি, এগুলো দেখা হয়েছে না? বা ইংলিশ জি ভাইয়া। লেকচার শিট বা বইয়ের শুরুতেই থাকার কথা। তো নর্মালি আসে না, বাট মাঝে মাঝে চলে আসতে পারে। ইংলিশ ডিপার্টমেন্টের টিচাররা প্রশ্ন করে তো। তো এটা একদম ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের বেসিক। তো
আর ইংলিশ ফর টুডে বইয়ে প্রচুর পরিমাণে এরকম লিটারারি বিষয়গুলো আছে। তো লিটারারি ডিভাইস আইডেন্টিফিকেশন চলে আসে মাঝে মাঝে। আর এটা জানলে তোমার রিটার্নে লিখতেও সুবিধা হবে যদি এক্সপ্লেনেশন আসে, আর এক্সপ্লেনেশনে তুমি যদি একটু লিটারারি ডিভাইসে টাচ করতে পারো তাহলে টিচাররা অবাক হয়ে যাবে যে এই লেভেলে এটা এক্সপ্লেন করতে পারছে, খুবই প্রেজোরদি। আচ্ছা, তো আমরা খুবই সহজ দুইটা কবিতা, ওই যে দুইটা ড্রিম, সেটা দিয়ে শুরু করব এবং এই ড্রিম কবিতার উপরে তোমাদেরকে একটা টাস্কও দিব। তো মনোযোগ দিয়ে দেখো। কবিতাটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তো এই চ্যাপ্টার সম্পর্কে তোমরা হয়তো সবাই জানো। এখানে মূলত স্বপ্ন নিয়ে কথা বলা হয়েছে। ফার্স্ট লেসনে সিগমন্ড ফ্রয়েডের সংজ্ঞা এবং আসলে ড্রিম কি, ড্রিম নিয়ে রিসার্চ হচ্ছে, এম্পিরিক্যাল এভিডেন্স পাওয়া যায় নাই খুব একটা, বাট এক একজন এক একটা থিওরি দিয়েছে। তো আসলে স্বপ্ন কি, যেটা মানুষ মানে এপিজে আব্দুল কালামের যে আছে, যে মানুষ যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সেটা স্বপ্ন, নাকি যেটা মানুষকে ঘুমোতে দেয় না সেটা স্বপ্ন। তো এখানে কবিতাগুলো, প্রথম কবিতাটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ড্রিম নিয়ে কথা বলে, যে দুইটা টাইপ অফ ড্রিম মূলত। একটা হচ্ছে যে এপিজে আব্দুল কালামের মতে, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, যেটা ওর্থলেস, যেটার কোনো ভ্যালু নাই। এটা ভ্যানিটি, মানে হচ্ছে সামথিং দ্যাট হ্যাজ নো ভ্যালু। ভ্যানিটির দুইটা অর্থ আছে, একটা হচ্ছে ওই যে প্রাইড টাইপ, প্রাইডের সিমিলার, আর একটা হচ্ছে মানে ইন ভেইন, বলো না, মানে ফাঁকা, অন্তঃসার শূন্য, মাকাল ফল। তো এই ভ্যানিটি হচ্ছে ওই দ্বিতীয়টা আর কি, মানে মাকাল ফল। যে যাই হোক, প্রথম লাইন থেকে শুরু করি, যে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। খুবই সিম্পল লাইন, সব মানুষই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে না। তো মানুষের স্বপ্ন ডিফার করে। দোজ হু ড্রিম বাই নাইট ইন দ্য ডাস্টি রেসেসেস অফ দেয়ার মাইন্ড। সো এইখানে একটা শব্দ আছে রেসেস, এটা একটু কঠিন লাগতে পারে, গুরুত্বপূর্ণ। তো রেসেস মানে হচ্ছে, কয়েকটা অর্থ আছে রেসেসের। এই কবিতার ক্ষেত্রে যে অর্থটা খাটে সেটা হচ্ছে গহীন অঞ্চল, মানে দুর্গম একটা রিজিয়ন। তো রেসেস বলতে বোঝায় যে অনেক সিক্রেট বা লুকায়িত অন্ধকার একটা জায়গা। তো দোজ হু ড্রিম বাই নাইট, যারা বাই নাইটটা এখানে হচ্ছে আহ বোঝানো হচ্ছে যে যারা রাতের বেলা স্বপ্ন দেখে অথবা সারা রাত স্বপ্ন দেখে, তো ওভারনাইট অথবা ডিউরিং নাইট। তো বাইটার অর্থ এখানে ডিউরিং বলতে পারো। দোজ হু ড্রিম বাই নাইট ইন দি ডাস্টি রেসেসেস অফ দেয়ার মাইন্ড। তো যারা রাতের বেলা স্বপ্ন দেখে তাদের ডাস্টি রেসেসেস, এটা একটা সুন্দর ইমেজ তৈরি করতেছে এখানে, যে আহ, তাদের মনের ময়লাচ্ছন্ন গহীন অঞ্চল, মানে একদম মনের কোন এক কর্নারে যে স্বপ্নটা দেখে বা যেটা সকালে উঠে ভুলে যায়। ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি। তো রাতের বেলা মনের ভিতরে যে ভাইয়া স্বপ্নই আমি দেখুক না আপনার কেন। হ্যাঁ, বলো। দেখা যাচ্ছিল না সেটা বলছিলাম। আর দেখা এখন দেখা যাচ্ছে। যাচ্ছে? আচ্ছা, তো ভাইয়া এখন দেখা মূলত, যাচ্ছে। হ্যাঁ, মূলত প্রথম প্যারায় না, যে সবাই স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে না। যারা রাতের বেলা তাদের মনের গহীন অঞ্চলে স্বপ্ন দেখে, তারা সকালে উঠে দেখে যে ওয়েক ইন দ্য মর্নিং টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি। তো এখানে ভ্যানিটি ওয়ার্ডটা, সরি, ভ্যানিটি ওয়ার্ডটা মাথায় রাখবা। যে কোনো ওয়ার্ড যদি না জানা থাকে সিম্পলি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমি যে গুগলে সার্চ দিচ্ছি। তো সিম্পলি গুগলে চলে যাবা, গিয়ে লিখবা যে ডিফাইন দেন দ্য ওয়ার্ড। তো ভ্যানিটি লিখলে এখানে দেখবা প্রচুর অর্থ আছে। এক্সেসিভ প্রাইড, তো যেটা বললাম যে প্রাইড একটা সিনোনিম। তারপর কোয়ালিটি অফ বিং ওর্থলেস অর ফিউটাইল। তো এটা হচ্ছে মূলত আমাদের কবিতার ক্ষেত্রে রিলেটেবল। তো ওর্থলেস মানে ভ্যালুলেস, ফিউটাইল মানে হচ্ছে অন্তঃসার শূন্য। তো ওই রাতের বেলার স্বপ্নটা মূলত ফিউটাইল বা অন্তঃসার শূন্য। তারপরে সেকেন্ড প্যারায় একটা কন্ট্রাস্ট তৈরি করতেছেন উনি, যে বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। তো এদেরকে ভয়ঙ্কর মানুষ বলা হয়েছে, ডেঞ্জারাস বলা হয়েছে। কেন তারা ডেঞ্জারাস? ফর, আচ্ছা, এই ফর মানে কিন্তু বিকজ, এই ফর মানে হচ্ছে
বিকজ ড্রিম দ্য ড্রিমস উইথ ওপেন আইস, তার খোলা চোখে স্বপ্ন দেখে, অ্যান্ড মেক দেম কাম ট্রু। আচ্ছা, তো প্রথম গ্রুপ হচ্ছে খুব আরামে আয়েসে রাতের বেলা স্বপ্ন দেখে, কিন্তু সকালে উঠে দেখে যে এটা কিছুই ছিল না, ইট ওয়াজ নাথিং। বাট সেকেন্ড গ্রুপটা হচ্ছে যে বাট তারা দিনের বেলা স্বপ্ন দেখে, এবং দিনের বেলা স্বপ্ন দেখার কারণে তারা ডেঞ্জারাস, কারণ তারা শুধু তারা চোখ খোলা রেখে স্বপ্ন দেখে, অর্থাৎ তাদের একটা পারপজ আছে, তারা লজিক্যাল, তারপরে হচ্ছে পারপাসফুল একটা গোল রাখে লাইফে, এবং তারা সেটাকে সত্য প্রমাণ করে ছাড়ে। অর্থাৎ তারা জেগে জেগে চিন্তা ভাবনা করে স্বপ্ন দেখে সেটাকে বাস্তবায়ন করে। তাই এখানে মূলত মেটাফরিক্যালি দুই ধরনের মানুষের তুলনা করা হয়েছে। প্রথম গ্রুপটা হচ্ছে যারা জাস্ট তাদের প্ল্যান গুলা করতেই থাকে, কিন্তু কোনো অ্যাকশনেবল অথবা এক্সিকিউটেবল অ্যাকশন নেয় না, অর্থাৎ জাস্ট স্বপ্ন দেখতেই থাকে। অনেকে আছে না, ভাবে যে আমি এক সময় কোটিপতি হব, কিন্তু শুয়ে বসে দিন কাটায় দিচ্ছে। তো ওই গ্রুপকে ক্রিটিসাইজ করা হয়েছে, যে যারা রাতের বেলা স্বপ্ন দেখে অথবা জাস্ট স্বপ্নই দেখে, কিন্তু কোনো কাজ করে না, তাদের স্বপ্নটা ওর্থলেস। বাট যারা দিনের বেলা চোখ খোলা রেখে, অর্থাৎ একটা ভিশন রেখে, শুধু স্বপ্নই দেখে না, বরং সেটাকে বাস্তবায়ন করে, মেক দেম কাম ট্রু, তো তারা হচ্ছে খুবই ভয়ঙ্কর, কারণ তাদের স্বপ্নটাই হচ্ছে আসল স্বপ্ন, এবং যে স্বপ্নটা মূলত কাজে লাগে। তো প্রথম এই ডিএস লরেন্সের কবিতায় we can see a contrast between two types of dreams. The first one is the dream that is dreamt by night, and which turns out to be worthless in the morning. And the second type of dream is the dream that people uh, see with open eyes, and they make them come true, which is actually useful. তো প্রথমটা ইউজলেস, সেকেন্ডটা ইউজফুল। কেন প্রথমটা ইউজলেস, সেকেন্ডটা ইউজফুল, সেগুলো হচ্ছে তোমরা পয়েন্ট দিবা। যে ফার্স্টটা হচ্ছে জাস্ট ঘুমায় ঘুমায় দেখা হয়, এবং এটা মানুষের জীবনে তেমন কোনো কাজে লাগে না। বাট সেকেন্ড ওয়ান, যেহেতু মানুষের মানে সেকেন্ড ড্রিমটা কিন্তু মানুষের ওই যে পারপাসফুলনেস বা পারপাস, বা জীবনে যে একটা গোল থাকে, স্বপ্ন থাকে, মানে আমরা তো স্বপ্ন, গোল, উদ্দেশ্য, এগুলাকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করি। তো এই পারপাসফুলনেস যাদের মধ্যে থাকে, তারা খুবই ভয়ঙ্কর। এখানে ভয়ঙ্করটা পজিটিভ ওয়ার্ড, নেগেটিভ না। তো ইন এ সেন্স দ্যাট তারা বসে থাকেন, তারা তাদের স্বপ্নটাকে পূরণ করার জন্য যা দরকার সবকিছু করে। তো প্রথমটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ড্রিমকে এক্সপ্লেন করছে, আর মূলত দুইটা টাইপ। তোমাদের যদি সামারি লিখতে বলে যে রাইট এ সামারি অফ দ্য পোয়েম ড্রিম, এখানে লাস্টে দেখবে একটা টাস্ক আছে, রাইট এ সামারি অফ বোথ পোয়েমস ইন 150 ওয়ার্ডস ইচ। সো প্রত্যেকটা পোয়েমের সামারি 150 ওয়ার্ডে লিখতে বলছে। তোমরা যদি এটা লিখতে যাও, দেন ওই প্রথমটা বলবা যে ফার্স্ট সেন্টেন্স দিবা, টপিক সেন্টেন্স দিবা যে ইন দ্য পোয়েম ড্রিমস রিটেন বাই ডিএস লরেন্স, হি টক্স অ্যাবাউট two types of dreams. Then first sentence লিখবে যে the first type of dream is the dream that we see in our sleep, and which is actually worthless or futile because it ends with our sleep. When we wake up in the morning, we see that nothing is existing. On the other hand, there is another type of dream which people see with open eyes, which is which resembles the purposefulness of human beings, and this purpose or this purposefulness helps him to achieve his goals one by one, and this makes him dangerous, or in other words, dangerous থেকে কি বলা যায় এখানে, কার্যকর, অ্যাক্টিভ অথবা ইউজফুল ইন হিজ লাইফ। যাই হোক, বাংলা ইংরেজি দুই ল্যাঙ্গুয়েজ মিলাই বললাম, তো আশা করি বুঝতে পারছো যে ইউজলেস ড্রিম আর ইউজফুল ড্রিম, একটা হচ্ছে লিটারালি স্বপ্ন, আর একটা হচ্ছে ওই যে ভিশন, পারপাস, উদ্দেশ্য, ওইটা।
আচ্ছা, দেন সেকেন্ডটায় ল্যাংস্টন হিউজের যে পোয়েমটা, এইখানে মূলত ওই দ্বিতীয় টাইপের যে স্বপ্নটা আছে, যে পারপাসফুলনেস বা একটা জীবনের উদ্দেশ্য থাকা, সেই উদ্দেশ্য বা পারপাসফুলনেস এর গুরুত্বটা কি। তো এখানে ড্রিম কিন্তু ওই প্রথম টাইপ অফ ড্রিম না, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। এখানে মূলত ওই পারপাসফুলনেসটা। তো হোল্ড ফাস্ট টু ড্রিম, ফর ইফ ড্রিমস ডাই লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড দ্যাট ক্যানট ফ্লাই। দেন বললো যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, ফর হোয়েন ড্রিমস গো লাইফ ইজ এ ব্যারন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো। আচ্ছা, এইখানে প্রথমে দেখবা যে এই পর্যন্ত লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড। তো ইজ দিয়ে সরাসরি লাইফকে বলা হচ্ছে ব্রোকেন উইংড বার্ড। আচ্ছা, তো প্রথম লাইনটার অর্থ যদি আমরা সরাসরি করি, যে শক্ত করে ড্রিমকে আঁকড়ে ধরো, অর্থাৎ তোমার পারপাসকে বা তোমার উদ্দেশ্যকে শক্ত করে আঁকড়ে ধরো। কারণ ইফ ড্রিমস ডাই, যদি তোমার এই স্বপ্ন মরে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, তো জীবনটা হয়ে যাবে একটা পাখা ভাঙা পাখির মতো। তো পাখির মতো না, ঠিক সরাসরি বলে দিচ্ছে যে জীবন একটা আহ পাখা ভাঙা পাখি হয়ে যাবে, যেটা উড়তে পারে না। আচ্ছা, তো আমরা এই জায়গায় একটা লিটারারি ডিভাইস শিখে নেই, মেটাফোর। তো তোমরা এতদিনে হয়তো শিখেছো যে মেটাফর হচ্ছে মূলত কম্পারিজন বিটুইন টু আইটেমস অর টু থিংস, অথবা ডিরেক্ট কম্পারিজন বিটুইন টু থিংস উইদাউট দ্য ইউজ অফ লাইক অর অ্যাজ। অর্থাৎ আমি সরাসরি জীবনকে বলে দিচ্ছি যে ব্রোকেন উইং বার্ড, অথবা ওই যে সমাসে তোমরা পড়বা যে সিংহ পুরুষ, সিংহের ন্যায় পুরুষ, সেখানে কিন্তু সিমিলি আছে যে ন্যায় বা ম্যান লাইক এ লায়ন। তো অথবা হি ইজ লাইক এ লায়ন, এটা যদি আমি বলি তাহলে এটা হবে একটা সিমিলি। আচ্ছা, সিমিলিটাও লিখি পাশে। সিমিলি আর মেটাফর দুটা খুবই সিমিলার জিনিস, জাস্ট এক জায়গায় পার্থক্য। তো সিমিলি হবে যখন তুমি লাইফকে বলবা যে লাইফ ইজ লাইক এ ব্রোকেন উইং বার্ড। অর্থাৎ তুমি যদি এই জায়গায় লাইক অথবা অ্যাজ ইউজ করো কম্পারিজনের ক্ষেত্রে, যে লাইফ ইজ লাইক এ ব্রোকেন উইংড বার্ড, অথবা হি ইজ লাইক এ লায়ন, অথবা সি ইজ লাইক দি মুন, তখন সেটা হবে একটা সিমিলি। তো লাইক অথবা অ্যাজ দিয়ে যত কম্পারিজন বা তুলনা হবে, সেটাই হবে সিমিলি। আর মেটাফর হবে যখন তুমি লাইক অ্যাজ ইউজ না করে সরাসরি বলে দিবে যে হি ইজ আ লায়ন, অথবা লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, অথবা লাইফ ওই যে বলে না লাইফ ইজ এ বেড অফ রোজেস, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, তো লাইফ ইজ এ বেড অফ থর্নস। তো লাইফ ইজ এ বেড অফ থর্নস, আমি সরাসরি বললাম যে জীবন একটা কণ্টক সজ্জা, তো সেটা হয়ে যাচ্ছে আমার মেটাফোর। অথবা তুমি যদি সেখানে বলো যে লাইফ ইজ লাইক এ বেড অফ থর্নস, তাহলে সেটা হবে সিমিলি। তো আশা করি সিমিলি এবং মেটাফোর তোমাদের যদি আইডেন্টিফাই করতে বলে যে লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, এখানে কোন লিটারারি ডিভাইসটা আছে, অপশনে আছে সিমিলি, মেটাফোর, অক্সিমরন, প্যারাডক্স। তো তুমি সিম্পলি যেহেতু লাইফকে সরাসরি ব্রোকেন উইং বার্ড বলা হয়েছে, দাগায় দিবা যে মেটাফোর। আচ্ছা, তো এই মেটাফোরটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে, যে জীবনকে বলা হচ্ছে যে একটা মানে পাখি যার পাখা ভাঙা এবং যার কারণে সে উঠতে পারতেছে না। তো এটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে কি পাই, যে আহ স্বপ্ন ছাড়া জীবন, ওই যে বলে না যে গোল বা পারপাস ছাড়া জীবন যেন একটা পাল ছাড়া নৌকা, যেটার কোনো গতি নাই বা সেটা কোন দিকে যাবে সেটা জানে না। তো অলমোস্ট ওইরকম একটা কম্পারিজন, যে আহ, একটা লাইফ বা একটা পার্সনের জীবন যার জীবনে কোনো স্বপ্ন নাই বা পারপাস নাই, সেই জীবনটা অনেকটা ওই ওই পাখির মতো বেদনাদায়ক, যে পাখির পাখা ভেঙে গেছে এবং যে উঠতে পারতেছে না। মানে একটা পাখির জীবনের উদ্দেশ্য বা একটা পাখির জীবনের প্রধান কাজই তো উড়া, তেমনি একটা মানুষের জীবনের প্রধান বিষয় হচ্ছে একটা উদ্দেশ্য থাকা বা একটা পারপাসফুলনেস। একটা পারপাসলেস বা ড্রিমলেস পার্সন ইজ লাইক বার্ড হুইচ ক্যানট ফ্লাই। তো মূল উপাদানটাই অ্যাবসেন্ট হয়ে যাওয়া আর কি, যদি ড্রিম চলে যায় মানুষের জীবন থেকে।
মানে ড্রিম যদি মারা যায় আর কি। আচ্ছা, সেকেন্ড অংশেও কিন্তু সিমিলারই একটা থিম প্রকাশ পাইছে, এখানে কম্পারিজনটা একটু ডিফারেন্ট। সো পরে আবার বলতেছে হোল্ড ফাস্ট টু ড্রিম। সো এখানে আমরা আরেকটা লিটারেরি ডিভাইস পাচ্ছি, সেটা হচ্ছে রিপিটেশন। তো এই যে এই লাইনটা হোল্ড ফাস্ট টু ড্রিম, এটা কিন্তু রিপিট হয়েছে এইখানেও। তো একটা কবিতার মধ্যেই 1 2 3 4 8 লাইনের একটা কবিতা, 8 লাইনের কবিতার মধ্যে হোল্ড ফাস্ট টু ড্রিমস কথাটা 2বার বলা হয়েছে। তো 8 লাইনের মধ্যে 6 লাইনই মানে 2 লাইনই হচ্ছে এই লাইনটা নিয়ে নিছে। তো এর মানে অবশ্যই এই লাইনটা হচ্ছে এই কবিতার মূল মেসেজ, অর্থাৎ কবি বলতে চাচ্ছেন যে তুমি তোমার স্বপ্নকে শক্তভাবে আঁকড়ে ধরো, বা স্বপ্নকে যাতে কেউ ছেড়ে না দেয়। সেই মেসেজটাই হচ্ছে এই কবিতার মূল মেসেজ, কারণ এটা 2বার রিপিট হচ্ছে। সো একটা কবিতার মধ্যে কোনো লাইন যদি কয়েকবার রিপিট হয়, তাহলে সেই লাইনটাকে একটু গুরুত্ব দিয়ে অ্যানালাইজ করবা সবাই। আচ্ছা, যাই হোক। তো হোল্ড ফাস্ট টু ড্রিমস ফর হোয়েন ড্রিমস গো। সো এটা সিমিলার লাইন ফর ইফ ড্রিমস ডাই। তো প্রথমে বলা হয়েছে যে এটা ড্রিম যদি মারাই যায় তাহলে তোমার লাইফ হবে একটা পাখা ছাড়া পাখির মতো। দেন ফর ইফ ড্রিমস গো, লাইফ ইজ এ barren field frozen with snow. আচ্ছা, এই জায়গায় আরেকটা মেটাফোর আছে। তো জীবনকে বলা হলো একটা ব্যারেন ফিল্ড, আর এই ফ্রোজেন উইথ স্নোটা কিন্তু ওই ব্যারেন ফিল্ডটাই আর কি। আহ মানে একটা ব্যারেন মানে হচ্ছে ফাঁকা বা অনুর্বর জমি, মানে পড়ে থাকা পতিত জমি, যেটা ফ্রোজেন উইথ স্নো, অর্থাৎ ওই যে বরফ দ্বারা বরফাচ্ছন্ন হয়ে আছে। আচ্ছা, এখন ওয়েস্টে বা শীত প্রধান দেশগুলোতে শীতকাল কিন্তু ডেথের সাথে কম্পেয়ারেবল। আমাদের দেশে শীতকাল তো কমফোর্টেবল, কিন্তু ইউরোপে বা আমেরিকায় যখন শীতকাল আসে, বা নর্দার্ন রিজন গুলোতে বা সাউথ পোলের দিকে, তখন কিন্তু ওদের ফসল টসল ফলা বন্ধ হয়ে যায়, সূর্য খুবই কম টাইম দেখা যায়, এবং মানে একটা লাইফলেস কন্ডিশন। তো একটা ফিল্ড যেটা বরফ দ্বারা আচ্ছাদিত, সেখানে কোনো ফসল ফলবে না, সেইখানে কোনো ফ্রুটফুল কিছু হবে না, কোনো কিছু প্রডিউস হবে না, মানে লাইফলেস যাকে বলা হয় আর কি। তো অলমোস্ট লাইক ডেথ। তো এইখানে এই স্নো দ্বারা আচ্ছাদিত ফিল্ডের সাথে ড্রিমলেস লাইফকে কম্পেয়ার করার মাধ্যমে কবি বুঝাইতে চাইছে যে যদি একটা মানুষের জীবনে স্বপ্নই না থাকে, পারপাজই না থাকে, অ্যাম্বিশনই না থাকে, তাহলে তার লাইফটা অলমোস্ট লাইক এ ব্যারেন ফিল্ড, যেখানে কোনো কিছু নাথিং গ্রোজ দেয়ার, অথবা a field which is covered with snow and totally unproductive. So dreamless life is equal to unproductive life, অথবা useless, valueless life. So প্রথমে দেখলাম যে আহ, যদি তোমার স্বপ্ন না থাকে তাহলে তোমার লাইফটা একটা ভাঙা ডানাওয়ালা পাখির মতো, যে উঠতে পারে না, অর্থাৎ তোমার জীবনের মূল কাজটাই তুমি করতে পারতেছো না। দ্যাট মিনস তুমি আহ অনেকটা ক্রিপলড বা ডিভয়েড অফ অ্যাম্বিশন অ্যান্ড ইউজলেস। সেকেন্ড লাইনে এসেও সেটাই প্রমাণ করতেছে বা সেটাই রিইটারেট করতেছে যে একটা ব্যারেন ফিল্ড যেটা স্নো দ্বারা আচ্ছাদিত, ওইরকম হয়ে যায় তোমার লাইফটা, তুমি আনপ্রোডাক্টিভ অ্যান্ড ইউজলেস। তো মূল কথা হচ্ছে যে তুমি স্বপ্নকে আঁকড়ে ধরো, যদি স্বপ্নকে চলে যেতে দাও বা তোমার স্বপ্ন যদি মারা যায়, দেন তোমার লাইফটা টোটালি ভ্যালুলেস, ইউজলেস অ্যান্ড আনপ্রোডাক্টিভ হয়ে যাচ্ছে। আশা করি মূল মেসেজটা ক্লিয়ার। এখন তোমাদেরকে যদি এখান থেকে লাইন তুলে দেয়, যেরকম গত 2 বছর আগে এই যে মোস্ট প্রবাবলি সেকেন্ড কবিতাটা, ল্যাংস্টন হিউজের কবিতাটা পুরোটা তুলে দিছিল, দিয়ে বলছে যে এক্সপ্লেইন ইফ ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য মেইন মেসেজ অফ দ্য পোয়েম। তো তোমাকে বলছে যে তুমি ব্যাখ্যা করো, কিন্তু কবিতাটা ব্যাখ্যা করতে বলে নাই, বলছে যে তুমি কবিতার মূল মেসেজের সাথে এগ্রি করো নাকি ডিসএগ্রি করো, সেটা তুমি এক্সপ্লেন করো। তো অনেকে যে ভুলটা করছিল ওইবার, ফর এক্সাম্পল আমি এটা তুলে দিলাম, এখন বললাম যে এক্সপ্লেইন ইউ অ্যাগ্রি, explain the poem, if you agree or disagree with the poem.
এখন অনেকে যে ভুলটা করতে পারে এক্সপ্লেইন দেখেই এই কবিতার মধ্যে কি কি লেখা আছে সব এক্সপ্লেইন করে দিল। ইভেন আমি কিছু রিটেনের বই দেখলাম যেখানে ওরাও সেম ভুলটা করছে, যে এই কবিতা তুলে দিয়ে পরে এই লাইনটা আছে, তো ওরা জাস্ট কবিতাটা এক্সপ্লেইন করে দিল যে হিয়ার দ্য পোয়েট সেজ দ্যাট we have to hold fast to our dreams, অথবা we have to be serious about our dreams and we should not leave our dream, rather because if we do not have a dream, our life becomes purposeless and almost useless. uh, Here the poet compares a dreamless life with a broken winged bird which cannot fly, which suggests that uh, our life will become as valueless as a bird without a wing if we do not have a dream. Moreover, the poet also compares a dreamless life with a barren field uh, frozen with snow, which is also unproductive, where nothing grows, and uh, similarly, in a dreamless life, uh, nothing is achieved, or a person cannot achieve anything without a dream. Therefore, the poet reiterates the importance of হ্যাভিং এ ড্রিম ইন লাইফ। ভালো কথা, খুব সুন্দর করে এক্সপ্লেন করে দিল পুরো কবিতাটা বা সামারি বলে দিল। কিন্তু মূল পয়েন্ট যেটা ছিল যে তুমি কি অ্যাগ্রি করো নাকি ডিসঅ্যাগ্রি করো, সেটা মেনশন করে নাই। তো সেক্ষেত্রে কিন্তু মনে হবে যে খুব সুন্দর উত্তর লিখে আসছি, কিন্তু মূল কোশ্চেনের আনসার কিন্তু হয় নাই, যে আমি কি অ্যাগ্রি করি নাকি ডিসঅ্যাগ্রি করি। তো তুমি খুব সুন্দর করে যদি প্রশ্ন থাকে, এক্সপ্লেনেশনের প্রশ্ন থাকে, বা পুরো রিটেন এক্সামের কোশ্চেন বা ইভেন এমসিকিউ এক্সামের কোশ্চেন কেয়ারফুলি পড়বা, যে ওই প্রশ্নে মূলত চাইছেটা কি। এখানে দেখো যে এখানে চাইছো যে তুমি এগ্রি করো নাকি ডিসএগ্রি করো, সেটা এক্সপ্লেন করতে হবে। তো খুব সুন্দর করে যে সামারিটা আমি বললাম, মাত্র বানায় বানায় বললাম। তো তুমি নিজের মতো করে 3-4টা পয়েন্ট ওয়ালা, যে এখানে কবি মূল মেসেজটা হচ্ছে যে আমাদের স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে, কারণ স্বপ্ন ছাড়া জীবন ওই যে ডানা ছাড়া পাখির মতো। ডানা ছাড়া পাখি যেমন উঠতে পারে না, এবং না উঠতে পারার মাধ্যমে তার জীবনের যে মূল স্বাদটা সেটাই সে উপভোগ করতে পারে না। একটা মানুষ যদি তার জীবনে স্বপ্ন না থাকে, তাহলে সেও ওই পাখির মতোই বা ডানা ভাঙা পাখির মতোই জীবনের মূল স্বাদ থেকে বা মূল উদ্দেশ্য থেকে দূরে সরে থাকে। আবার সমানভাবে একটা ফিল্ডের উদ্দেশ্য যেমন ফসল গ্রো করা, তো একটা ড্রিমলেস মানুষের জীবন একটা ওইরকম ফিল্ডের মতোই, যে ফিল্ডে কোনো ফসল ফলে না, অর্থাৎ একটা আনপ্রোডাক্টিভ থিং। এবং আমি এই মেসেজটার সাথে অ্যাগ্রি করি, কারণ ইন লিটারাল সেন্স বা ইন রিয়েল লাইফ এই কথাটা সত্য। আমরা দেখি যে স্বপ্ন ছাড়া মানুষগুলো কোনো কাজ করে ইন্টারেস্ট পায় না, কোনো কাজে সে কি করবে না করবে সে খুঁজে পায় না, সে সময় ওয়েস্ট করে। therefore we can say that, অথবা therefore I agree with the message conveyed in the poem. তো তুমি ভাইয়া কবিতার আমরা যে কি মেসেজ, বলতে পারি যে তারা সমাজের জন্য মানে বার্ডেন এরকম টাইপের? হ্যাঁ সেটাও দিতে পারো, যেহেতু এই যে ধরো একটা পাখি যে উড়তে পারে না, আহ, অর্থাৎ সে তো নিজেকে হেল্প করতে পারেই না। ইভেন যদি একটা মানুষ হয়, ধরো যে কোনো কাজ করে না, পড়ে থাকে, আনপ্রোডাক্টিভ, তাহলে সে নিজের জন্য বার্ডেন, তার ফ্যামিলির জন্য বার্ডেন, তার সমাজের জন্য বার্ডেন। তো ওই পয়েন্টটাও আনতে পারো, বাট তোমার রিলেট করতে পারতে হবে কবিতার সাথে, যে কিভাবে সমাজের জন্য বার্ডেন। ব্রোকেন উইং বার্ড দিয়ে কি সমাজের জন্য বার্ডেন বোঝানো হয়েছে কিনা তা না। অথবা এই যে ব্যারেন ফিল্ডটা কোনো কাজে আসতেছে না, কোনো কাজে আসতেছে না মানে হচ্ছে এটা একটা বার্ডেন। জি ভাইয়া, বুঝতে পারছি। সো মূল মেসেজ হচ্ছে, প্রথম কবিতাটা দুইটা টাইপের ড্রিম বলা হয়েছে, একটা হচ্ছে লিটারাল ড্রিম, স্বপ্ন, আরেকটা হচ্ছে আমরা যেটাকে ড্রিম বলি, বাট মূলত ওটা হচ্ছে একটা পারপাসফুলনেস বা অ্যাম্বিশন বা একটা গোল থাকা লাইফের। তো দুইটা ড্রিম, অ্যান্ড যারা ওই সেকেন্ড টাইপ অফ ড্রিমটা দেখে, দে আর মোর ইউজফুল, দে আর মোর ইম্পর্টেন্ট, অর দে আর মোর ফ্রুটফুল ইন দেয়ার লাইফ। আর দ্বিতীয়টা হচ্ছে ওই যে সেকেন্ড টাইপ অফ ড্রিম, যেটা মানে অ্যাম্বিশন, পারপাস এগুলো থাকা, সেই পারপাসফুলনেস এর গুরুত্বটা। সেকেন্ডটা হচ্ছে ইম্পর্টেন্স অফ ড্রিম,
আর প্রথমটা হচ্ছে টাইপস অফ ড্রিম মূলত। Fine. আর তারপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট শিখলাম যে কোশ্চেনটা মনোযোগ দিয়ে পড়া এবং কোশ্চেনের রিলেভেন্ট আনসারটা দেওয়া। তো আমাদের লিটারেচার ডিপার্টমেন্টে যেটা হয়, তো আমাদের তো এরকম প্রচুর কবিতা থাকে সিলেবাসে। তো স্যাররা লেকচারে বা ক্লাসে খুব সুন্দর করে কবিতা বুঝায় দেওয়া যায়, কিভাবে আনসার করতে হবে বলে যায়, এবং নিষেধ করে যায় যে তোমরা বাজারে পাওয়া যায় অনেক বই, যেই বইয়ের মধ্যে খুব সুন্দর করে সামারি লেখা থাকে। তো এক্সামে সামারি আসে না কখনো, এক্সামে এরকম টু দা পয়েন্ট কোশ্চেন করে, যে ধরো তোমাকে এটা তুলে দিল, এই ইউনিটের কোশ্চেন দেখবা তোমরা। আহ মানবিক থেকে এতে পরীক্ষা দিতে গেলে বা এই ইউনিটের ইংলিশ কোশ্চেনে গতবারও ছিল আমাদের সময় যে আহ 4টা লাইন তুলে দিয়েছে, দিয়ে এরকম একটা কোশ্চেন করবে যে why do you think the poet has compared uh, a dreamless life with a broken wing bird? তো কোশ্চেন করবে যে কেন এটা কম্পেয়ার করা হয়েছে। তখন তুমি যদি বা কেউ যদি জাস্ট পুরো কবিতার সামারি বলে যায়, কোশ্চেনের আনসারটা না দেয় লজিক্যালি, তাহলে কিন্তু সে শূন্য পাবে ওই জায়গায়। হয়তো সে মুখস্থ যেটা করে আসছে সেটাই লিখছে, কিন্তু টু দা পয়েন্ট যদি না হয় আনসারটা, তাহলে তো নাম্বার দিবে না। তো তোমরা সবসময় মাথায় রাখবে যে আসলে কি এক্সপ্লেন করতে বলছে এবং কার মতামত চাইছে, দেন সেটা আনসার করে আসবা। এক্সপ্লেনেশন নিয়ে আমরা একটা পুরো ক্লাসে নিব, ওই জায়গায় বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশনের কোশ্চেন দেখবো এবং সেগুলো কিভাবে আনসার করতে হবে সেটা শিখবো। তো এই দুটা কবিতা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া, বুঝতে পারছি। আর কেউ কারো কোনো কনফিউশন? খুবই সহজ কবিতা, পরের আরো কঠিন কঠিন কবিতা পড়বো, তখন অনেক প্রশ্ন থাকবে হয়তো। এখানে প্রশ্ন থাকলে বলতে পারো। ভাইয়া সেকেন্ড কবিতার আমি মানে কিছু একটু মানে বুঝতে পারিনি, আমার ওটা শোনা হয়নি। আমাদের ম্যাথে একটু ঝামেলা হচ্ছিল আর ওটা শুনতে পারি নাই, বুঝতেও আচ্ছা, পারিনি। আমি রেকর্ডিং দিয়ে দিব, তুমি আহ, তখন বিস্তারিত বুঝে নিও, আমি তাও 2 লাইনে সামারি করতেছি। তো সেকেন্ড কবিতায় মূলত আমাদের জীবনে স্বপ্ন থাকার গুরুত্ব সম্পর্কে কবি ফোকাস করছেন। হোল্ড ফাস্ট টু ড্রিম কথাটা 2বার আসছে কবিতায়। দ্যাট মিনস কবি অলমোস্ট জোর করতেছেন আমাদের যাতে আমরা জীবনে একটা স্বপ্ন বা একটা পারপাস রাখি। দেন উনি কি করলেন যে পারপাসলেস যে নেগেশনের মাধ্যমেও সেটা প্রমাণ করলেন। মানে বললো যে জীবনে মোবাইল ফোনের গুরুত্ব অপরিসীম, কারণ যদি মোবাইল না থাকে আমরা একে অপরের সাথে দূরে কথা বলতে পারবো না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি মোবাইল ফোন না থাকে আমরা আহ, এই যুগে বা অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন না থাকলে এই যুগে আমরা আপ টু ডেট থাকতে পারবো না। সো না থাকার 2টা এক্সাম্পল দিয়ে বা না থাকার 2টা নেগেটিভ সাইড বলে উনি থাকার গুরুত্বটা বুঝাইছেন আর কি। তো এখানেও সেম ভাবে যে ড্রিম শক্তভাবে ধরো, ড্রিম রাখতে হবে জীবনে, বা জীবনে একটা পারপাস রাখো, কারণ তোমার যদি জীবন যদি পারপাস লেস হয়, তোমার জীবনটা অলমোস্ট লাইক এ বার্ড উইদাউট এ উইং, অথবা যেটার উইদাউট উইং না, মানে যার উইংটা ভেঙে গেছে, অর্থাৎ যার উইংটা থাকার কথা ছিল বা ছিল, যেটা ভেঙে গেছে। অর্থাৎ প্রত্যেকটা পার্সনেরই জীবনে একটা পারপাস থাকে, তাকে আল্লাহ কোনো না কোনো পারপাসেই তৈরি করছেন। আর সে যদি পারপাস লেস হয়ে যায়, তার জীবনে যদি কোনো অ্যাম্বিশন না থাকে, কোনো গোল না থাকে, আহ, তাহলে হচ্ছে সে একটা ওই তো পাখা ছাড়া পাখির মতো, মানে যার জীবনটা অলমোস্ট ভ্যালুলেস হয়ে গেছে। কারণ একটা পাখির জীবনের মূল কাজই তো উড়া, আহ, এবং তার জীবনের স্বস্তিটাও তো উড়ার মাধ্যমে আসে, তাই না? তো একটা মানুষের জীবনে স্বস্তি বা শান্তিও আসে ওই ড্রিমটাকে ফুলফিল করার চেষ্টা করার দিকে মাধ্যমে। এখন ড্রিমটা কেমন হবে সেটা বিভিন্ন রিলিজিয়নে বিভিন্ন ভাবে ডেসক্রাইব করা হয়েছে। তো মানুষের জীবনের পারপাসটা কি, ওইটা রিলিজিয়াস স্ক্রিপচার্স গুলোতে ডেসক্রাইব করা আছে। বা অ্যাথিস্টিক মেন্টালিটি থেকে পারপাস হতে পারে যে জীবনে যত বেশি অ্যাচিভ করা যায়। তো কোন পারপাসটা শান্তি দিবে না দিবে সেটা বলা হয় না, বাট যে কোনো একটা পারপাস রাখতে বলা হয়েছে আর কি। সেকেন্ড স্ট্যান্ডা না ঠিক, মানে সেকেন্ড অংশটাতেও ওই যে আবার প্রমাণ, মানে আবার একটা এক্সাম্পল দেওয়া হলো যে যদি স্বপ্ন না থাকে তোমার জীবনটা হচ্ছে এমন একটা মাঠের মতো যেখানে কোনো কিছু ফলে না। তো আনপ্রোডাক্টিভ একটা লাইফ হয়ে যাচ্ছে তোমার স্বপ্ন না থাকলে। তো মূল মেসেজ এটাই যে লাইফ উইদাউট এ ড্রিম ইজ অলমোস্ট এ ইউজলেস ভ্যালুলেস লাইফ। কারণ স্বপ্ন না থাকলে মানুষ তার জীবনে কি করবে না করবে সেটা খুঁজে পায় না, সময় নষ্ট করতে থাকে, ওয়ান্ডার করতে থাকে, WANDER, মানে ভবঘুরের মতো ঘুরতে থাকে।
সে একদিকে থিত হতে পারে না। যেমন তোমাদের আপাতত একটা ড্রিম আছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, মোর স্পেসিফিক্যালি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। তো এই কারণে তোমরা দিনের পর দিন খুব সুন্দরভাবে জানতেছো যে তোমার এরপরে কি করতে হবে, এরপরে কি করতে হবে। সো একটা স্মুথ ওয়েতে আগাচ্ছ তুমি। বাট তোমার এমন একটা ক্লাসমেট যে অলরেডি ফিক্স করে নিচ্ছে যে না, আমি কোথাও ই করবো না, পরীক্ষা টরীক্ষা দিব না, আমি প্রাইভেটে ভর্তি হব বা আমি ন্যাশনালে ভর্তি হব। আহ, সে এটা ভেবে, মানে ওইটাও তার একটা ড্রিম, বাট আপাতত তো সে মোটামুটি পারপাসলেসই আছে, কারণ এখন তার কোনো কাজ নাই। সো হি ইজ ওয়েস্টিং হিজ টাইম। বা এমন একটা পার্সন যে নেশা করে বেড়ায়, যার জীবনের কোনো উদ্দেশ্য নাই, ফ্যামিলির প্রতি কোনো রেসপন্সিবিলিটি নাই। তো হি ইজ অলমোস্ট এ ড্রিমলেস পার্সন। তো তার জীবনটা দেখো, তো ওর জীবনটা কিন্তু ওই ভাঙা আহ, পাখাওয়ালা একটা পাখির মতোই, মানে দেখার মতো কিছু নাই তার জীবনে। হি ইজ জাস্ট মিজারেবল। তো মূল বিষয়টা এটাই। আচ্ছা, তোমাদের প্রতি আরেকটা সাজেশন হচ্ছে, যেহেতু ইংরেজিতে তোমরা অনেক বেশি টাইম দিচ্ছ এবং দেওয়া উচিত, কারণ ইউনিভার্সিটিতে শুধু চান্স পাওয়ার জন্য ইংরেজি লাগবে না, তোমাদের ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে ইংরেজি আরো বেশি লাগবে। কারণ যেই সাবজেক্টই পড়ো না কেন, যদি না সেটা বাংলা হয় আহ, বা কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ বেস সাবজেক্ট হয়, সোশ্যাল সায়েন্সের যে কোনো সাবজেক্ট বা আহ, মূলত সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট অথবা হিস্ট্রি, জিওগ্রাফি, যেটাই হোক না কেন, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু ইংরেজিতে নেওয়া হবে। প্রত্যেকটা সাবজেক্টের বইগুলা ইংরেজিতে, প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষাগুলো ইংরেজিতে দিতে হবে। তো শুধু চান্স পাওয়ার জন্য না, বরং তোমাদের চান্স পাওয়ার পরে ভালো করার জন্য ইংরেজি লাগবে, এবং এই জন্য এই ইংরেজি কোশ্চেন গুলা একটু ডিফিকাল্ট করা হয়, যাতে একটা স্টুডেন্ট চান্স পাওয়ার পরে ইউনিভার্সিটি ডে টু ডে পড়াশোনাগুলো করতে পারে। তো তোমরা যেটা করবা, প্রত্যেকটা লেসনের পরে দেখো প্রচুর পরিমাণে এক্সারসাইজ দেওয়া আছে। এই যে এইখানে ফাইন্ড দ্য কন্টেক্সচুয়াল মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড আইডেন্টিফাই দেয়ার পার্টস অফ স্পিচ, দেন মেক সেন্টেন্সেস উইথ দেম। এই যে এখানে আহ, অনেকগুলা ওয়ার্ড, 16টা ওয়ার্ড দেওয়া আছে। তো এই 16টা ওয়ার্ডের অর্থ তুমি যদি খুঁজে বের করে পাশে লিখে রাখো, ফর এক্সাম্পল আমার বইয়ে হয়তো এইভাবে লেখা আছে যে এখানে ই দিয়ে এম্পিরিক্যাল মানে হচ্ছে রিসার্চ বেসড বা রিলেটেড টু রিসার্চ। তো এরকম প্রত্যেকটার নিচে মিনিংটা অ্যাটলিস্ট লিখে রাখো। খাতাটা খুলে এম্পেরিক্যাল এটা কোন পার্ট অফ স্পিচ সেটা একটু চিন্তা করো। না পারলে গুগলে সার্চ দাও। তো এম্পেরিক্যাল কি হইতে পারে? এম্পেরিক্যাল এটা একটা অ্যাডজেক্টিভ, তাই না? কারণ এম্পেরিক্যালের পরে আমি একটা নাউন বসাইতে পারি। হ্যাঁ, এই যে অ্যাডজেক্টিভ, বেসড অন কনসার্ট উইথ এ ভেরিফাইবল অবজারভেশন অর এক্সপিরিয়েন্স রাদার দেন থিওরি অর পিওর লজিক, মানে হচ্ছে অবজারভেশনের বেসিসে প্রাপ্ত, বা রিসার্চ বেসড, রিসার্চ করার মাধ্যমে প্রাপ্ত। তো ব্যাফলিং মানে হচ্ছে পাজলিং। তো ওটা দিয়ে একটা সেন্টেন্স বানাও নিজে নিজে যে ব্যাফলিং লিঙ্ক। তো ইট ওয়াজ এ ভেরি ব্যাফলিং স্পিচ, যে এই বক্তব্যটা খুবই পাজলিং ছিল, আমি কিছু বুঝি নাই। অথবা মানে নিজের মতো একটা সেন্টেন্স বানায় নাও। ভিভিড মানে হচ্ছে একদম ক্লিয়ার। তো না জানা থাকলে দেখে নাও, এই যে এই ওয়ার্ড গুলোই কিন্তু সেন্টেন্স মেকিং এ আসার জন্য ইম্পর্টেন্ট। এন্ড দেখবা যে ইভেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এও দিয়ে দিতে পারে, এমসিকিউ কোশ্চেনও আসতে পারে, রিটেনও চলে আসতে পারে। তো যেটা করবা, কোনো কিছু ফাঁকা রাখবা না। এখানে যত ধরনের টাস্ক দেওয়া আছে, এই যে ফাইন্ড, এটা তো ইজি, খুঁজে বের করে লিখে ফেলবা। দেন ট্রু ফলস, এটা তো আরো সহজ, জাস্ট ট্রু আর ফলস লিখে নিবা। তো এটা করলে ভাবতে পারো যে এটা তো পরীক্ষায় আসবে না, কিন্তু তোমার ওই যে এইখানে যে লেখাগুলো আছে, ওই লেখাগুলো তুমি কতটুকু বুঝছো, মানে তোমার রিডিং স্কিলটা কতটুকু ডেভেলপ করছে, বা ডেভেলপ করার জন্য হচ্ছে এই টাস্কগুলো দেওয়া হয়েছে। দেন এই যে ড্রিমস, উই হ্যাভ নাও গিভ এক্সাম্পলস অফ এ সুইট ড্রিম হোয়াইল স্লিপিং। তো নিজে পাশে একটা এক্সাম্পল লিখে ফেলো বা খাতায় লেখো। দেন ডু ইউ এগ্রি উইথ দিস স্টেটমেন্ট, হোয়াই নট। এই যে এগুলো হচ্ছে তোমার রিজনিং ডেভেলপ করবে, বা তুমি লজিক্যালি লিখতে পারতেছো কিনা সেটা ডেভেলপ করবে। তো এই প্রশ্নের আনসার গুলো লেখো, তাহলে দেখবা এক্সপ্লেনেশন কোশ্চেন গুলো ইজিলি আনসার করতে পারবা। বা প্যারাগ্রাফে ফ্রি হ্যান্ড রাইটিং এর যে প্র্যাকটিসের কথা আমরা বলি,
সেগুলো হয়ে যাবে। তো সিম্পলি লেসন 1 থেকে শুরু করবে। আমি চ্যাপ্টার 1-এও প্রচুর দেখছি। এই দেখো, বঙ্গবন্ধুর স্পিচ আসবে কিনা অনেক ডাউট আছে অনেকের, বা শেখ মুজিবের স্পিচ। তো আহ, না আসার চান্স বেশি, তবে প্র্যাকটিস থেকে দূরে থাকো না কেউ। কোশ্চেনের আনসার গুলা আহ, লিখে ফেলবা নিজে নিজে। এই যে এখানে প্যারাগ্রাফ আছে, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য লিখতে পারো, হয়তো আসবে না। দেন টেক্সট গুলা পড়বা, পড়ার পরে এই যে এখানে যে এমসিকিউ গুলো আছে এগুলো আনসার করবা। সো কনটেক্সট অনুযায়ী, মানে এই যে লেসনটা আছে ওই লেসনের ভিতরে অ্যাপার্থেইডের অর্থটা কি আসলে, তো ডিসক্রিমিনেশন হবে এখানে। তো এগুলো জাস্ট নিজে নিজে আনসার করার চেষ্টা করবা, না পারলে গুগলে অর্থ দেখে নিবা। অনেকগুলো অর্থ থাকে, যেটা টেক্সটের সাথে যায় সেটা হবে আনসার। তারপরে এই যে প্রশ্নের উত্তরগুলা দিব, এই যে এফ, জি, এই 9টা এক্সারসাইজ আছে এখানে। তো প্রত্যেকটা তুমি যদি করতে থাকো তাহলে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস লেসনের আন্ডারস্ট্যান্ডিং গুলো প্রপারলি হয়ে যাবে। তো নিজে নিজে পড়ার টাইমে লাস্টের এক্সারসাইজ গুলো কমপ্লিট করবা সবাই, কেউ কোনোটা বাকি রাখবা না। বই তো এবারই লাস্ট, তো এগুলা লিখে কাটাকাটি করে শেষ করে ফেলো, কোনো অসুবিধা নেই। বই সাজায় রাখার কিছু না। তারপরে এইখানে দেখবা এই যে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেন্টেন্স মেকিং এর জন্য। টিচাররা তো যদি বেশি কঠিন প্রশ্ন করার ইচ্ছা হয় তাহলে হয়তো খুঁজে খুঁজে কঠিন শব্দ বের করবে। ইভেন বই যারা লিখছে তারা কিন্তু কঠিন শব্দগুলোকে এইভাবে বক্সের মধ্যে নিয়ে আসছে যাতে আমরা ভোকাবুলারি শিখতে পারি। তো এই জায়গায়ও কত 15টা শব্দ আছে, এই 15টা শব্দের অর্থ জেনে নিবা। দেন এই যে সেন্টেন্স কমপ্লিশন গুলো করলে কি হয়, আমাদের কারেক্ট সেন্টেন্স লেখার এক্সারসাইজটা হয়ে যায়। তারপরে যে ওয়ার্কিং টু গ্রুপস বলছে, সেটা যদি নিজে নিজে করা যায় একটা করে ফেলবা। তারপর এগুলোও মিলাইতে পারো, কারণ বাই চান্স এরকম প্যারাগ্রাফ নর্মালি আসে না। বাট যদি এই যে এই প্যারাগ্রাফ দিয়ে দেয়, রাইট এ প্যারাগ্রাফ ইন 150 words about Tereshkov and Chawla based on the information provided in the text, তো তখন তুমি তেরেস্কভ এবং চাওলা দুইজনকে নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। সো আজকে আমরা কিন্তু এই যে কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ শিখছি, যেখানে আমরা সিমিলারিটি ডিসিমিলারিটি অথবা বোথ দেখাই। তো এইখানে তুমি একটা সিমিলারিটি কম্পারিজন প্যারাগ্রাফ লিখতে পারো কিন্তু চাইলেই। তো Tereshkov and Chawla both are examples of established অথবা এই যে প্যারাগ্রাফ টাস্ক দিছিলাম একটা, যে হাইলি অ্যাকমপ্লিশড, both are highly accomplished women who have set examples of their achievements for all the women on earth। এরকম একটা সেন্টেন্স দিয়ে শুরু করতে পারো, বা ছোট সিম্পল সেন্টেন্স দিয়ে যে Tereshkov and Chawla both are very famous women। দেন বলা যে দুজন কি কি করছে, দুইজন স্পেসে গেছে, আহ, একজন রাশিয়ান একজন ইন্ডিয়ান, তাদের ব্যাকগ্রাউন্ড এরকম এরকম হওয়া সত্ত্বেও তারা চ্যালেঞ্জ গুলোকে উতরায়া সফল হয়েছে। দেন এক্সাম্পল দিয়ে দিলা টেক্সট থেকে, ওই তো। সো মূল মেসেজ হচ্ছে বইটা পড়বা প্রপারলি, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জানবা, এবং এই শেষের এক্সারসাইজ গুলা কমপ্লিট করবা। নেক্সট ডেতে আমরা এক্সপ্লেনেশন কিভাবে লেখে সেটা শিখবো, আর আহ, 2টা কবিতা কমপ্লিট করব। নেক্সট লেসনে যে কবিতা দুটো আছে সেটা শিখবো ইনশাল্লাহ। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আজকের ক্লাস বা ওভারঅল ইংলিশ নিয়ে করতে পারো। কারো কোনো প্রশ্ন? না ভাইয়া, কোনো প্রশ্ন নাই। তোমাদের পড়ালেখার কি অবস্থা, কেমন চলতেছে? ভাইয়া আমাদের তো কলেজে প্রি টেস্ট, মানে আমি তো 25 সালের ব্যাচ, আমাদের হচ্ছে প্রি টেস্ট সামনে 23 তারিখ থেকে এই মাসের। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি ওই তো তোমার ইংলিশ ফর টুডে বইটা আমি যেভাবে বলছি এভাবে পড়ে ফেলো, তোমার যেহেতু প্রচুর টাইম। আর মানে এতে তোমার ইংলিশ ফর টুডে বইয়ের প্রস্তুতি হয়ে যাবে, মানে ইংলিশ ফার্স্ট পেপারের প্রস্তুতি হয়ে যাবে, সেকেন্ড পেপারেরও হয়ে যাবে। আর আর্টস এর যে সাবজেক্ট গুলো আছে তোমার সেগুলো ভালো করে পড়ো। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের কি অবস্থা, মানে রেগুলার পড়তেছো তো নাকি?
নিজেকে দিন শেষে জাস্ট জিজ্ঞাসা করবা যে আজকে সারাদিনে কি কি জি পড়লাম। ভাইয়া পড়ছি তো, আচ্ছা, পড়বা এবং পড়ছি প্র্যাকটিসে আর থাকবা, সব ভুলে যাচ্ছি। কোনো অসুবিধা নাই, এটাই নিয়ম। পড়বা, ভুলবা, রিভিশন দিবা, হয়ে যাবে। অলমোস্ট 1 মাস হয়ে গেছে মনে হয় প্রস্তুতি শুরু হওয়ার। তো 1 মাসে 4টার মতো শীট বা 4-5টা টপিকের চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার কথা। ভাইয়া আমি একটা প্রশ্ন করতে চাই। বলো। ভাইয়া বলতেছিলাম যে আমরা যে রিটেন যে লিখি, এটা যদি মানে একটা টপিক আমি পেলাম, এটা এখন আমি লিখবো, এটার ক্ষেত্রে কি আমি কি আগে কি মানে জিনিসটা অ্যানালাইসিস করবো নাকি আগে গুগল দেখে তারপরে লিখবো? না, গুগল দেখবা না তুমি। মানে আমি যা আর পারি তাই? হ্যাঁ, আগে লিখবা, এরপরে গুগল দেখবা দরকার হলে। তো আমি আবার রিপিট করি। তো আমি ওই যে ব্রেইন স্টর্মিং এর একটা কথা বলছি, মানে রাফ করা আর কি। তো একটা যে কোনো একটা টপিক পাইলা বা ইভেন এক্সপ্লেনেশন, তোমাকে বললো যে ডোন্ট কল মি, আই উইল কল ইউ, নেলসন ম্যান্ডেলার উক্তি, এটাকে এক্সপ্লেন করো। দেন তুমি কি করবা? সো এই উক্তিটা সম্পর্কে তুমি কি কি জানো সেটা জাস্ট পয়েন্ট আউট করবা। আপাতত যেহেতু খাতা আছে, খাতায় পর্যাপ্ত জায়গা আছে, খাতায় লিখে ফেলবা। পয়েন্ট নাম্বার 1, স্টেটেড বাই নেলসন ম্যান্ডেলা। তো এটা একটা ইনফরমেশন। তারপরে সেটা কখন বলছে সেটা বই থেকে তোমার মনে থাকলে তুমি বলতে পারো যে যখন তার প্রেসিডেন্সিয়াল পিরিয়ড শেষ হয়ে গেছে, বা ফার্স্ট টাইম সে প্রেসিডেন্ট ছিল, দেন ছেড়ে দিল প্রেসিডেন্টশিপ, দেন সে এটা বললো যে তোমরা আমাকে ডাইকো না, যখন প্রয়োজন মনে হবে আমি তখন আসবো। তো সেটা লেখা, এটা একটা কনটেক্সট গেল। তারপর এটার অর্থ কি হইতে পারে যে আহ মানে সে নিজের কাছে কন্ট্রোলটা রাখতেছে আর কি, সে মানুষ দ্বারা ক্যারিড অ্যাওয়ে হয়ে যাচ্ছে না। আহ, মানে প্রয়োজন বোধ করলে সে নিজেই আসবে, তাকে যাতে কেউ জোরাজোরি না করে সেটা বলতে চাচ্ছে। সো এই পয়েন্ট গুলো লেখলে, দেন তুমি সবগুলোকে মিলাই লেখলা যে ইট ওয়াজ স্টেটেড বাই নেলসন ম্যান্ডেলা হোয়েন হি রিজাইন্ড ফ্রম হিজ প্রেসিডেন্টশিপ in South Africa, and with this statement he meant that uh, he will come back whenever he feels it necessary to come. And এই তো, বা ওই বইয়ে যেভাবে এক্সপ্লেন করা আছে আর কি স্টেটমেন্ট, সেভাবে এক্সপ্লেন করো। অথবা তোমার ওই যে ড্রিম পোয়েমের 4টা লাইন তুলে দিল, দিয়ে বললো যে হোয়াই ডু অ্যাগ্রি অর ডিসএগ্রি, এক্সপ্লেইন ইট। তো ইফ ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, দেন তুমি পয়েন্ট লিখলা যে এখানে ড্রিমের গুরুত্বের কথা বলা হয়েছে, ড্রিম না থাকলে মানুষের জীবন কষ্টকর হয়ে যায় এটা বলা হয়েছে, এবং আহ, এই কথাটা আসলে সত্য। আমরা আমাদের রিয়েল লাইফেও দেখতে পারি যে ড্রিমলেস মানুষগুলা সাফার করে। দ্যাটস ওয়াই আই এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। তো পয়েন্ট লেখলা এইভাবে যে ড্রিমলেস মানুষ সাফার করে। কবিতায় বলা হয়েছে যে ড্রিমলেস মানুষ ব্যারেন ফিল্ডের মতো, উইংলেস বার্ডের মতো। সো আমি রিয়েল লাইফেও এরকম এক্সাম্পল দেখেছি। দ্যাটস ওয়াই আই সাপোর্ট দ্য আর্গুমেন্ট। তো এইভাবে জাস্ট পয়েন্ট আউট করে লিখে ফেলবা। দেন ওই যে আহ, আজকে যে দিলাম ইম্পর্টেন্স অফ এডুকেশন, সো এডুকেশনের ইম্পর্টেন্সের তো অভাব নাই, 10-12টা তুমি ইজিলি পয়েন্ট আউট করে ফেলতে পারবা। সেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট 3টা রাখবা, প্রত্যেকটার জন্য একটা করে এক্সাম্পল টুকে নিবা, একটা ওয়ার্ড বা 2টা ওয়ার্ডে খাতায় আগে রাফ করে নিবা। দেন যখন লিখতে যাবা তখন দেখবা খুব সুন্দর করে লিখতে পারতেছো, তোমার লেখা ডাইগ্রেস হয়ে যাচ্ছে না, বা অন্য কোনো টপিকে তুমি চলে যাচ্ছ না, তুমি টু দা পয়েন্ট থাকতেছো। এই তো, এটাই তো তোমার পয়েন্ট ছিল, তাই না? ভাইয়া, রিটেনের জন্য কোন বইটা ফলো করব? আচ্ছা, রিটেনের জন্য তুমি কোচিং করতেছো কোথাও? হ্যাঁ হ্যাঁ, কোচিং করতেছি। অফলাইন না, অনলাইন। অনলাইনে কোথায়? কোন আই কোচিং এ? ডিভিশনে। আই এডুকেশন, ওদের তো আই রিটেনের ডিভিশন। ম্যাটেরিয়ালস দেওয়ার কথা। আচ্ছা, হ্যাঁ। রিটেনের জন্য হ্যাঁ, মানে ওই কোচিং থেকে যে ম্যাটেরিয়াল দিছে সেটাই করো, এক্সট্রা কোনো বইয়ের দরকার নাই। তবে ওই ইংলিশ ফর টুডে বইটা ভালো করে পড়ার জন্য, মানে বাজারে বেস্ট বই বলবো না, এর চেয়ে ভালো বইও সম্ভব। তবে বর্তমানে বাজারে থাকা ভালো 2টা বই হচ্ছে ওই যে টেক্সট হ্যাক্স, আমাদের হাসান জামান ভাইয়ের লেখা, আরেকটা আছে হচ্ছে জি। টেক্সট প্যানাসিয়া। মানে এই ভাইয়া, 2টা বই টেক্সট মোটামুটি ভালো। হ্যাক্স বইটা আমার কাছে আছে। ওই একটা থাকলেই হবে, যে কোনো হ্যাঁ। একটা, এই 2টার মধ্যে একটা ইউজ করতে পারো। আবার আসপেক্টেরও একটা বই দেখতেছি, এটাও মোটামুটি ভালো। মানে যে কোনো একটা বই তোমার কাছে যদি থাকে তাহলে ওইখানে ওই প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ দেওয়া, আচ্ছা ওয়ার্ড দিয়ে ভাইয়া। সেন্টেন্স বানানো আছে, দেন প্যারাগ্রাফও লেখা আছে।
প্যারাগ্রাফ গুলো আমার খুব একটা পছন্দ হয় না রিটেন বইগুলার। ইংলিশ ডিপার্টমেন্টের লোকজন লেখা নাই তো নিজের মতো ওই যে স্কুল কলেজে আমরা যেভাবে লিখে আসছি, ইংলিশ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, অথবা এডুকেশন এর সংজ্ঞা দিয়ে এডুকেশন নিয়ে লিখলে প্রথম সেন্টেন্সে সবসময় রিলেভেন্টই হবে, বাট ওই যে ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ওইভাবে শুরু করা সবগুলাই। তো প্যারাগ্রাফের টপিক গুলা নিবা, নিয়ে নিজের মতো করে ওই যে 4টা পয়েন্ট বানাবা, 3টা পয়েন্ট বানাবা, বানিয়ে নিজে নিজে লিখবা প্যারাগ্রাফ। আর ভাইয়া ইংলিশ ম্যানুয়াল কেমন? ইংলিশ ম্যানুয়াল, এই জি বইটা ভাইয়া। আমি দেখি নাই এখনো, বাট যদি মানুষ ভালো বলে থাকে বা তোমার আহ অভিজ্ঞতা কেমন সেটার উপর ডিপেন্ড করে। তো কারো না কারো রেফারেন্সই তো কিনছো। তো আমি বলবো যে যেই বই কিনছো না কেন, একটা বই রাখবা নিজের কাছে, ওইটা থেকে প্র্যাকটিস করতে থাকো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বই হচ্ছে তোমাদের জন্য তোমাদের টেক্সট বইগুলা। বাংলার জন্য সাহিত্য পাঠ, তারপরে সহপাঠ, ইংরেজির জন্য ইংলিশ ফর টুডে, আর সাথে একটা গ্রামার আর কোশ্চেন ব্যাংকের বই, প্র্যাকটিসের বই, অথবা তোমাদের শীটের মধ্যে যে প্র্যাকটিস গুলো আছে কোচিং এ। তো টেক্সট বইয়ের বাইরে আমি নর্মালি বই সাজেস্ট করি না, বাট একটা সাপোর্টিং বই যদি থাকে একটাই এনাফ। বই মানে তেমন গুরুত্বপূর্ণ কিছু না, একটা বই থাকলে ওইটার কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে, তো ভালো দিকগুলো ওই বই থেকে নিবা, একটা হলেই হয়ে যাবে। মূল বিষয় হচ্ছে টেক্সট বই। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আর একটা সাজেশন দিই সবাইকে, ওই যে একজন বলতেছিল যে পড়তেছো আর ভুলতেছো, তো এটা খুবই স্বাভাবিক। আহ তোমাদের দেখবে যে কিছুদিন পর পর উইকলি টেস্ট তো হয় কোচিং গুলোতে হয়তো, তো পরে আবার মান্থলি টেস্ট হয় একটা, মনে হয় যে আগের গত 4-5 লেকচারের উপর একটা পরীক্ষা। তো মান্থলি টেস্ট গুলো যখন হবে তখন হচ্ছে আগের সবগুলো রিভাইজ করার চেষ্টা করবা, বা ইভেন 2 সপ্তাহ পর পর আগের লেকচার গুলো একটু রিভাইজ করার চেষ্টা করবা। রিভাইজ কিভাবে করবা? ওই যে কোশ্চেন থাকে লেকচারের শেষে, কোশ্চেন গুলো দেখবা। আর কোশ্চেন গুলো দেখলেই তোমার ওই টপিক গুলো মাথায় চলে আসবে, মানে ব্রেইন আরেকবার সেই বিষয়গুলোকে চর্চা করবে, এন্ড তোমার লং টার্ম মেমোরিতে শিফট হয়ে যাবে অটোমেটিক। তো ওই পেস্ট রিপিটিশন আর অ্যাক্টিভ রিকল যেটাকে বলে আর কি, কিছুদিন পর পর অ্যাক্টিভলি মনে করার চেষ্টা করবে আগের জিনিসগুলো। আর মনে করার এক ভালো ওয়ে হচ্ছে কোশ্চেন সলভ করা। আর ইনিশিয়ালি তো যখন তুমি একটা টপিকের উপর প্রশ্ন সলভ করবা, তখন আহ, নিজে নিজে চেষ্টা করবা আর কি সলভ করার, ওই ইটা ঢেকে রেখে আনসারটা সলভ করার ট্রাই করবা। পরে যখন মিলে দেখবা যে ভুল হয়েছে তোমার যেটা, সেটাকে গোল দিয়ে রাখবে। কারণ যেটা একবার ভুল হয় দেখা যায় যে ওইটা 2 মাস পরে সলভ করলে আবার সেম ভুলটা হওয়ার চান্স থাকে। তো ভুলগুলোতে গোল দিয়ে রাখবা। পরে যখন রিভাইজ করবা, আহ শেষের দিকে বা 2-3 বার করে যখন রিভাইজ করা লাগবে, তখন ওই গোলগুলা সবার আগে দেখবা আর কি, দেখে মানে ওই ভুলটা যাতে রিপিট না হয় সেটা ইনশিওর করবা। কারণ আমি খেয়াল করছিলাম আমার ক্ষেত্রে, আমি যেটা প্রথমবার ভুল করছি 2 মাস পরে সলভ করতে গিয়ে সেম ভুলটা আবার করে ফেলছি। তো গোল দিয়ে রাখলে এবং ভুলটা বারবার দেখলে সেম ভুল আর রিপিট হবে না। এই তো। আর রেগুলার পড়তে থাকো, দিন শেষে কি কি পড়লা এক জায়গায় নোট করবা, তাহলে তোমার আহ দিনটা যে ইউটিলাইজ হইলো সেটা মাথায় থাকবে, স্যাটিসফাইড লাগবে। এই তো। বেস্ট অফ লাক। মঙ্গলবারে ইনশাল্লাহ দেখা হবে, মাঝখানে শুক্রবারে বাংলা ক্লাস হবে তোমাদের। আর পরের ক্লাসে আমরা এক্সপ্লেনেশন আর 2টা কবিতা শিখবো ইনশাল্লাহ। সাথে প্যারাগ্রাফ নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে সেটাও সলভ করবো। আল্লাহ হাফেজ।